শাকির ভাই, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, শুভ সন্ধ্যা। সিনে ক্লাব বিস্তারের অন্তর্জাল চলচ্চিত্র বিষয়ক আলোচনা অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের নামের মধ্যে দুটো পর্ব রয়েছে, একটি বীক্ষণ আর একটি বাহাস। আজকে আমাদের বাহাস পর্ব। এই পর্বে আমরা সাধারণত একজন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়ে আনি। তার জীবনের গল্প শুনবো বলে তার চলচ্চিত্র ভাবনা, তার চলচ্চিত্র বিষয়ক অভিজ্ঞতা, অভিমত, তার স্বপ্ন, ইচ্ছে ইত্যাদি নিয়ে একটা অন্তরঙ্গ আলোচনার আয়োজনে বসবো বলে। তো তেমনি আজকে আমাদের একজন বিশিষ্ট অতিথি এসছেন, আমাদের বাংলাদেশের আধুনিক চলচ্চিত্র জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্বই বলা চলে। তার নাম আপনারা সবাই এক বাক্যেই শুনে থাকবেন এবং তিনি হচ্ছেন মসিউদ্দিন শাকির। শাকির ভাই যে ছবিটির জন্য একেবারে সবার কাছেই আদৃত, পরিচিত, এবং সেটিও আমাদের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাজ, আবু ইসাক রচিত সূর্য দিঘল বাড়ি, যাকে তিনি চলচ্চিত্র রূপ দিয়েছিলেন এবং যার মাধ্যমে বলা যেতে পারে বাংলাদেশে সুস্থ ধারার, নতুন ধারার, শৈল্পিক ধারার চলচ্চিত্রের সূচনা হয়েছিল। তো শাকির ভাই পেশাগতভাবে একজন স্থপতি। তিনি 1948 সালে তার জন্ম এবং 1972 সালে তিনি স্থপতি হিসাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং সেটাকেই তার মূল পেশা হিসেবে বেছে নেন। কিন্তু তার ছিল চলচ্চিত্রের প্রতি অগাধ আগ্রহ, ভালোবাসা, এবং সেই সূত্রে তিনি স্থাপত্য চর্চার পাশাপাশি বাংলাদেশের যে চলচ্চিত্র আন্দোলন, সুস্থ ধারার যে আন্দোলন, আমরা যেটাকে বলে থাকি চলচ্চিত্র সংসদ আন্দোলন, তার সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। এবং তারই ফসল মূলত এই সূর্য দিঘল বাড়ি ছবি। শাকির ভাই ছবি একটাই করেছিলেন, এরপর আমরা তার কাছে কোনো ছবি পাইনি। কেন পাইনি সেই সব গল্প আজকে আমরা শুনবো, তার মুখ থেকেই শুনবো। তবে চলচ্চিত্রের সঙ্গে যোগাযোগ, তার সংস্রব কিন্তু এখন একদম পুরো দমেই তিনি টিকিয়ে রেখেছেন। তিনি একজন প্রায় পূর্ণকালীন চলচ্চিত্র ব্যক্তিত্ব। তিনি আমাদের যে সিনেমা এবং টেলিভিশন ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটটির প্রথম এবং চতুর্থ কোর্সের পরিচালক ছিলেন। তিনি আমাদের যে ফিল্ম আর্কাইভ, তার নানা ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত। তিনি একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, পাঠদান করেন তিনি সেখানে, এবং আমাদের অনুদান কমিটি এবং নানাবিধ চলচ্চিত্রিক যে প্রকল্প, তার সঙ্গে পরামর্শক হিসেবে, বিশেষজ্ঞ হিসেবে যুক্ত রয়েছে। তো আমরা তার সম্পর্কে আরো শুনবো, তার মুখ থেকেই শুনবো, আরো বিশদে জানবো। আপাতত আমি এইটুকু সূচনা বক্তব্য দিয়ে মসিউদ্দিন শাকির ভাইকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসে। স্বাগতম মসিউদ্দিন শাকির ভাই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসলে এখন তো যে অবস্থা, এই মাধ্যমটা যদি না থাকতো তাহলে হয়তো আমাদের এই যে আপনি যে চেষ্টা করে সবার সাথে যোগাযোগ করছেন, এটা তো খুবই অভাবনীয় একটা ব্যাপার ছিল এই কিছুদিন আগেও। আর এই করোনা ভাইরাসের সময়টা এসে সম্ভবত এটাকে খুব আরো ত্বরান্বিত করেছে যে এভাবে যোগাযোগ করা উচিত মানুষের মানুষে। তো আপনি ভালো করলেন করোনা ভাইরাস প্রসঙ্গটা তুলে, কারণ আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের একটা রেওয়াজই হচ্ছে এখন যে কোনো অনুষ্ঠান আমরা শুরু করি এইটাকে দিয়ে, কারণ এটা আমাদের প্রত্যেকের জীবনে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা এবং আমাদের জীবনকে এমন ভাবে এটা স্পর্শ করেছে, এমন ভাবে প্রভাবিত করেছে, আমাদের বাধ্য করেছে জীবন ও জগতের ব্যাপারে নতুন করে তাকাতে, নতুন করে ভাবতে। এবং একজন সংবেদনশীল শিল্পমনের মানুষ হিসাবে আপনি নিশ্চয়ই এর মধ্যে অনেক চিন্তা ভাবনা করেছেন। আপনার ভাবনার জগতে, ভাবের জগতে, বোধের জগতে অনেক ধরনের রূপান্তর ঘটেছে, উপলব্ধি হয়েছে। আমি চাইবো শুরুতে আপনি আমাদের দর্শকদের কাছে আপনার সেই ভাবনাগুলো, সেই নতুন চিন্তাগুলো, এই করোনা কেন্দ্রিক এই জীবনগত 6 মাসের যে আপনাদের এক ধরনের আত্মবীক্ষণের সুযোগ হয়েছে, সেই বীক্ষণের কিছুটা ফলাফল আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া।
আচ্ছা, ধন্যবাদ। করোনা সম্পর্কে খুব যে গভীর চিন্তা ভাবনা করার ক্ষমতা আমার আছে আমি সেটা বলছি না। তবে একজন সাধারণ মানুষ, মরণশীল মানুষ হিসেবে নিশ্চয়ই সবাই চায় যে তার মৃত্যুটা খুব স্বাভাবিকভাবেই হোক, স্বাভাবিক মৃত্যু আমরা সবাই কামনা করি। সেখানে এই যে উম, একটা মহামারী, সে আজকে হয়তো করোনা, এর আগে অন্য কোনো রূপে সেই মহামারী এসেছে পৃথিবীতে বারবার। তো এই মহামারী আপনাকে সেই যে বাসনা, সেই স্বাভাবিক মৃত্যু, সেটা থেকে অনেক দূরে ঠেলে দেয়। সেটাই এই কারণেই এটা এত বেশি বেদনাদায়ক। এবং আমরা দেখছি যে সারা পৃথিবীতেই আজকে মানুষ যেন একটা প্ল্যাটফর্মে এসে গেছে। কেউ কেউ এটা খুব পজিটিভলি দেখছেন যে হ্যাঁ, করোনা হয়তো আমাদের সবাইকে একত্রিত করছে, যে পৃথিবী এত ভাই ভাই ঠাই ঠাই ছিল। আমি হতে পারে সেটা হয়তো এক ধরনের চিন্তা ভাবনা আছে মানুষের, কিন্তু তারও আগে যেটা চিন্তা করা উচিত বলে আমার এই গত কমাসে আমার যে বোধ ভিতরে কাজ করেছে, যে আমরা যদি আহ, এটার উৎপত্তি কি করে হলো, বা পৃথিবীতে এরকম বারবার যে বৈশ্বিক মহামারী গুলো এসছে, প্যান্ডেমিক গুলো, এগুলো উৎপত্তি কি করে হয়। নিশ্চয়ই কোনো না কোনো একটা আহ, মানুষের এমন কোনো কাণ্ড কীর্তি যা তার আহ, জীবনকে এত বিষিয়ে দেয়, এবং এমন সব জিনিসের উৎপাদনে সহায়ক হয় যে তারপর যখন সেটা মহামারী আকারে বিস্তৃত হয়ে যায়, তখন তো মানুষ বুঝতে পারে যে কি ভুলটা সে করেছে। তো সেই ভুল থেকে আবার যে খুব শিক্ষা নেয়, আমি বলবো না যে সেটা সবসময় নিয়েও থাকে। কারণ আমরা যতদূর শুনেছি করোনা সম্পর্কে, যে এটা যে দেশে প্রথম আহ এটা ছড়িয়েছিল বা উৎপাত শুরু হয়েছিল, সেই চীন দেশ, সেখানেও সম্ভবত এটা মানুষের তৈরি একটা ভাইরাস। এবং যা শুনছি, আমি সত্য মিথ্যে জানি না, যে তারা চেষ্টা করেছে যে এটা দিয়ে এক ধরনের যুদ্ধ, অর্থাৎ যেসব পরাশক্তির সাথে তার বর্তমানে একটা বিরোধিতা আছে, তাদেরকে সাহায্য করার জন্য নাকি একটা যুদ্ধ চালাতে চাইছিল। সেই জানি না সত্যি মিথ্যা। যদি সেটা হয়ে থাকে তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক। আর যদি নাও হয়ে থাকে তাহলে আমি বলবো যে এরকম কিছু তৈরি করাটা কি জন্য, কোনো কিছুই, সেটা আপনি যুদ্ধের জন্যই করুন বা আপনি নিছক খেয়াল বশতই করুন, একটা ক্ষতিকারক জিনিস তৈরি করা বা আবিষ্কার করা, এর মধ্যে তো আমি কোনো কৃতিত্ব দেখি না। তো যা হোক, এখন আহ, সেটা তো একটা পার্ট গেল। কিন্তু একে সামাল দেওয়ার ব্যাপারটা, সামাল কিন্তু দিতে হচ্ছে সারা পৃথিবীকে। এবং সবচেয়ে বড় যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, সেও তো হিমশিম খাচ্ছে। এবং আমাদের বাংলাদেশে, আমরা দেশ ছোট, কিন্তু সেই তুলনায় একেবারে খুব কম যে মৃত্যু হচ্ছে আমাদের তা নয়। এবং এখানে আমরা দেখছি যে করোনা সামাল দিতে গিয়ে বেশ কিছু জিনিস উঠে এসেছে, যে আমরা জাতি হিসেবে বা আহ, এখানে একটা যে প্রশাসন, তারা এই দেশকে যেভাবে চালাচ্ছেন, সেটি যে কতটা দায়িত্বশীলতার সাথে আমরা চালিয়ে থাকি, এক করোনা ভাইরাসের মধ্য দিয়ে আমার মনে হয় সেটা উঠে এসেছে আর কি। কারণ প্রথমে যখন আমরা জেনেছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে, তখনই সেসব দেশ থেকে ফেরত আসা যে যাত্রীরা বা বাঙালি জনসাধারণ যারা ওখানে চাকরি বাকরি করতেন বা কোনো সূত্রে ছিলেন সেই সব দেশে, তারা তারা যখন ফিরে আসা শুরু করলেন, যাদের মাধ্যমে আমরা জেনেছি যে পরে সংক্রমণ শুরু হয় সারা দেশব্যাপী, তাদেরকে তখনই যদি একটা সেই আইসোলেশনে রাখা বা কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখা হতো, আমার মনে হয় আজকে আমাদের এই যে পরিণতি, এই বিয়োগান্তক পরিণতিটা হতো না হয়তো। তো এখানে খুব স্পষ্টতই চোখে পড়ছে যে আমরা সারা পৃথিবী যখন একটা কোনো কিছু সামাল দিতে ব্যস্ত হয়ে যায়, আমরা তখন এটা কেমন যেন খুব অবিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়ে আমরা এটাকে ধরে নিই যে এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, যে যেমন করে এসছে তেমন ভাবে চলে যাবে। এই যে গা ছাড়া ভাবটা আর কি, এটা আমার কাছে খুব খারাপ লাগে। এবং এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা অনেক কিছু এক করোনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক কিছুতেই আমরা এরকম কি বলে একটা যে ভাগ্যের উপর নির্ভরশীলতা, সেটাই যেন আমাদের সমাজে এখন পর্যন্ত বেশি ক্রিয়াশীল। হুম। এটা আমার একটা ফিলিং। আর যদি মনের জগতের কথা বলেন যে কেমন লাগছে, হতাশা, তো
এটা তো খুব খারাপ যে আমার নিজের এখনো হয়তো হয়নি, কিন্তু আমি সেটাকে সেভাবে দেখি না। আজকে অন্য একজনের যদি হয়, আমি মনে করি যে তার হওয়া মানে আমারই হওয়া, কারণ সেই লোককে আমিও হতে পারতাম। তো এভাবে যদি আমরা দেখতে পারি অন্যের যে কষ্ট, সেটাকে নিজের কষ্ট মনে করে, তাহলে আমি মনে করি যে প্রতিদিনই যেসব মানুষের মৃত্যু হচ্ছে, আমাদের প্রত্যেকেরই তাতে মৃত্যু হচ্ছে, প্রত্যেকেই আমরা সংক্রমিত হচ্ছি। আর যদি একদম মূর্ত নির্দিষ্ট ভাবে বলেন, তাহলে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আহ, সংক্রমিত হয়েছিলেন। আমার নিজের ছোট বোন, ভগ্নিপতি, তারাও সংক্রমিত হয়েছিলেন। এখন ভালো হয়েছেন, তারা সুস্থ আছেন। কিন্তু অনেকেই সুস্থ হতে পারেননি, আমাদের জানাশোনা অনেকে মৃত্যু বরণ করেছেন, খুব প্রিয় মানুষ। তো এগুলো আহ, তখনই মনে হয় আর কি যে আমরা কতটা উদাসীন এবং দায়িত্বহীন, যে এরকম একটা প্যান্ডেমিক অন্য দেশে শুরু হওয়ার পরেও আমরা ঠিক মতো সামাল দিতে পারলাম না। এটা আমাকে একটু কুরে করে খায় আর কি। অর্থাৎ আমার মনে হচ্ছে আপনি চাইছেন যে আমাদের সংবেদনশীলতার জায়গায় আমরা যেন আরেকটু সচেতন হুম, এবং আরেকটু বেশি হ্যাঁ, আহ, আহ, অনুভূতি প্রবণ হয়ে নিশ্চয়ই, উঠি আর কি। আপনার এই কথাটা খুবই ভালো লাগলো যে নিশ্চয়ই। অন্যের সংক্রমণ যেন আমার মধ্যেও সংক্রমিত, আমাদের সেই যে সংহতি বোধটা যদি থাকতো, হুম, তাহলে হয়তো আর অনেক কিছুই আমরা হ্যাঁ, আর একটু সহজভাবে আর হ্যাঁ, একটু নিয়ন্ত্রণে আসতে পারতাম। যাই হোক, আমরা আমাদের নিশ্চয়ই। আলোচনার যে প্রধান প্রসঙ্গ চলচ্চিত্র, সেখানে প্রবেশ করব এবং বলাই বাহুল্য শুরু করব আপনার সূচনা পর্ব দিয়ে। অর্থাৎ স্থাপত্য কলা থেকে কিভাবে ধীরে ধীরে আপনি চলচ্চিত্র জগতে প্রবেশ করলেন এবং এক পর্যায়ে একজন নন্দিত চলচ্চিত্রকারই হয়ে উঠলেন, সেই গল্পটা যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন, শুরুর গল্পটা। আসলে আমি খুব চলচ্চিত্রকার হব বা অনেক ছবি টবি বানাবো সেরকম চিন্তা আমার কখনো ছিল না। ছবির সাথে আমার পরিচয়, তাহলে আমার একটু ছোটবেলার কথা বলতে হয়। হুম। আমার জন্ম ঢাকা শহরেই, এখানে বড় হচ্ছিলাম। আমার বাবা সরকারি চাকরি ছিলেন, সচিবালয়ে চাকরি করতেন। তো তার খুব অকাল মৃত্যু ঘটেছিল। এটা 1957 সালের একদম গোড়াতেই, জানুয়ারি মাসেই। তো আমার বয়স তখন মাত্র 9 বছর। তো আমি পড়াশোনা করতাম তো ওয়েস্ট এন্ড হাই স্কুলে। ক্লাস 5-এ মাত্র উঠেছি, আর ঠিক তখনই আমার বাবা মারা যান। আমরা 4 ভাই বোন ছিলাম, আমি ছিলাম দ্বিতীয়। আমার বড় এক বোন ছিলেন, আমার ছোট এক বোন, তারপর এক ভাই। এখন আমার সেই বড় বোন নেই, ছোট ভাইটিও নেই। আমরা এখন এক বোন এক ভাই আছি। যা হোক, সেই সময়ে আমার বাবা বেশ কয়েক বছর ক্যান্সারে ভুগে, সেটা ছিল ব্লাড ক্যান্সার, উনি মারা যান। তো তখন তার কত ধরুন 40 পেরিয়ে এই 42-43 এরকম বয়স হবে। তো আমাদের একমাত্র উপার্জনশীল মানুষ তিনি ছিলেন। ফলে তার মৃত্যুর পরে আমাদের যে ঢাকায় আমরা বসবাস করব, সেটা খুব অনিশ্চিত হয়ে গেল। যদিও আমাদের বাড়িওয়ালা যিনি ছিলেন, ভাড়া বাসায় থাকতাম ওই লালবাগের ওদিকটায়, তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমার মাকে বলেছিলেন যে, বোন, আপনার ভাড়া দিতে হবে না, আপনি থাকুন ছেলে মেয়েদের নিয়ে, আমার আরো 2-একটা বাড়ি আছে, সেই ভাড়াতে আমার চলে। তো আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার মা দেখলেন যে শুধুমাত্র তো ভাড়া না দেওয়ার ব্যাপারটাই তো বড় না, এখানে তো আমাদেরকে মানুষ করা, বেঁচে পড়তে থাকা, তার জন্য তো উপার্জন দরকার। আর সেই সময়টায় যে কাজ ছিল, তখন মেয়েরা তো আর অফিস আদালতে চাকরি বাকরি তেমন কিছু একটা ছিল না, মাও চাকরি করতেন না। ফলে বাধ্য হয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে যেতে হলো। কেউ কেউ হয়তো অনেক উৎসুক হতে পারে যে আমার গ্রামের বাড়িটা কোথায়। আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলায়, আহ উপজেলার নাম হচ্ছে গফরগাঁও, গ্রামের নাম হচ্ছে দীঘা। তো সেখানে সৌভাগ্যবশত আমাদের কিছু জমি জমা, একটা ঘর ছিল। আমার দাদি বছরের বেশিরভাগ সময় তিনি ওই বাড়িতে থাকতেন, সামাল দিতেন তিনি। আহ মাঝে মাঝে হয়তো ঢাকায় বেড়াতে আসতেন ছেলের বাসায়। আমার বাবা ছিলেন আবার ঘটনাক্রমে একমাত্র সন্তান আমার দাদা দাদি। আমার দাদা ছিলেন না, আমার দাদি খুব অকাল বিধবা ছিলেন। এবং আমার মায়ের দিক থেকে একই ঘটনা, আমার মাও ছিলেন একমাত্র সন্তান তার বাবা মায়ের। তো ফলে আমাদের যে ওই যে চাচা ফুপু বা মামা খালা এরকম আপনজন কেউ ছিলেন না। তো যা হোক, আমার দাদি খুব যত্নবান এবং স্নেহশীল ছিলেন, এবং উনি দীর্ঘদিন বেঁচেও ছিলেন। ওনার বয়স 96 পেরিয়ে তারপরে তার মৃত্যু হয় আর কি। তো আমরা গ্রামের বাড়িতে চলে যাই এবং তারই ছত্রছায়ায় ছিলাম। ওই জমি জমা যা ছিল সেখান থেকে যা কিছু আয় রোজগার হতো সেটা দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া ইত্যাদি।
তো আমি গ্রামের স্কুলে পড়ি। তার আগে একটু বলে নেই, ঢাকা শহরে থাকাকালীন কিছু সিনেমা দেখার সুযোগ হয়েছিল আমার। মাঝে মাঝে বাবাও নিয়ে যেতেন সিনেমা হলে, তখন তো গুলিস্তান বা দু একটা বোধ হয় নিশাত বা এরকম কিছু একটা ছিল সিনেমা হল পুরন ঢাকায়। ওই আমার এটা মনে হচ্ছে গুলিস্তানে উনি যে একবার আমাদের নিয়ে গেছেন ছবি দেখতে। আর ছবি দেখাও হতো, উনি একটু আহ, ধর্মীয় অনুভূতি সম্পন্ন ছবি যেগুলো আর কি, সেগুলো দেখতে পছন্দ করতেন। যেমন তখন উর্দু ছবি আসতো। একটা ছবির কথা মনে আছে, দরবারে হাবিব বলে, খুব হঠাৎ করে আমাদের নিয়ে গেলেন, চলো এই ছবিটা আমরা দেখি। আর এমনিতে আমি হয়তো অন্যদের, আমার বড় বোন বা তার আহ, জানাশোনা কি অন্য কোনো বান্ধবী, তাদের সাথে দু একবার ছবি দেখতে গেছি। তারা অবশ্যই এই ধরনের ছবি পছন্দ করতেন না ততটা। সুচিত্রা উত্তমের যে জুটির ছবি তো ছিলই, তখন আমাদের দেশে আসতো। তো সেই সব ছবি দেখে দেখে আমার খুব ভালো লাগতো। যে অদ্ভুত একটা ব্যাপার, তখন তো সাদা কালো ছবি ছিল। ওই যে সিনেমা হলে বসলে হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল, আর পর্দার মধ্যে মানুষ, জগৎ, সবকিছু, চলাফেরা, কথাবার্তা সবকিছু শুরু হয়ে গেল। খুব অবাক লাগতো আমার কাছে মাধ্যমটা। তো সেটাই আমার খুব আকর্ষণ, যে ছবি জিনিসটা তো দারুণ। তো এটাই, যখন আমি আমাদের গ্রামে চলে যেতে হলো, তখন তো ছবি দেখার আর সুযোগও রইল না। আমার সমসাময়িক, এমনকি আমাদের বড়রাও, আহ, অনেকেই তো চাষবাসের সাথেই জড়িত, তারা আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে যদি আমি কখনো সিনেমার গল্প বলতাম, তারা হাঁ করে তাকিয়ে থাকতো, সিনেমা কি জিনিস। আর আমার সমাবেশীদের তো কথাই নেই। আমার তখন মনে হতো, যদি আমি কখনো আবার সুযোগ পাই, গ্রামে পড়াশোনা শেষ করে আবার যদি ঢাকা শহরে ফিরে যেতে পারি, তাহলে আমি চেষ্টা করবো একটা সিনেমা বানানো যায় কিনা। এরকম মাঝে মাঝে, মানে বয়হুড ফ্যান্টাসি বলতে যা হয় আর কি। তো আমার একটা সুবিধা হয়েছিল, আহ, পাঠ্য বইয়ের বাইরেও আমি প্রচুর বই পড়ার সুযোগ পেয়েছিলাম। কারণ আমার দাদি তার সেই আর্লি লাইফে তিনি গ্রামে একটা ছোট স্কুল করেছিলেন মেয়েদেরকে নিয়ে। আমরা যখন যাই তখন আর সেটা ছিল না, ব্রিটিশ আমলের কথা। সেই স্কুলে আহ, ব্রিটিশ সরকার থেকে তখন অনেক বইপত্র দেওয়া হয়েছিল, যেগুলো আমার দাদির দুটো আলমারি ঠাসা শেষ বই ছিল আর কি, প্রায় সব কিশোর পাঠ্য গল্প উপন্যাসের বই। তো সেই কলকাতার দেব সাহিত্য কুটির ওখানে থেকে ছাপা, এরকম আর কি। খুব ভালো যত্নেই রেখেছিলেন বইগুলো। আমার বাবাও সেগুলো পড়েছেন এককালে। প্লাস আমার বাবার নিজেরও বইয়ের কালেকশন ছিল কিছু। উনি পড়াশোনা করেছিলেন, ইংরেজিতে অনার্স ছিল তার ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো যা হোক, ইংরেজি বইটা পড়তে পারতাম না তখন। ওই বাংলা ওইসব বইটিগুলি আমার পাঠ্য বইয়ের বাইরে আমার অন্য একটা জগৎ ছিল আর কি। সেটা খুব ভালো লাগতো। আমার স্কুল থেকে এসেই একটু খেয়ে টেয়ে বিকেল বেলায় অন্য যখন খেলাধুলো করে, তখন আমি বই নিয়ে হয়তো বসে গেলাম। আর ছুটির দিনে তো কথাই নেই, কখনো কোনো গাছের উপরে বসে ঠ্যাং দুলিয়ে বই পড়ছি বসে বসে। এই বই পড়তে পড়তে একটা কি যেন হলো এক সময়, আমি দেখছি যে আমার চোখে সবকিছু, একটা গল্প পড়ার সময় কেন জানি চলচ্চিত্রের ফ্রেমের মতো ভাসে, মনে হয় যেন আমি এই জিনিসটা এরকম ভাবে দেখছি। তো সেটা হতে পারে যে ওখান থেকেই আমার এই যে চলচ্চিত্রের প্রতি যে ভালোবাসাটা ছিল ছোটবেলায়, সেটা হয়তো এইভাবে একটা রূপ নিচ্ছিল আস্তে আস্তে। যা কিছু দেখছি পর্দায় দেখার ইচ্ছে হয়। বাহ। তো আমার এই পড়ার অভ্যাস দেখে আমাদের আত্মীয়, তিনি আমাদের বাড়িতে প্রায় আসতেন। আহ, তিনি খেয়াল করতেন যে আমি বই পড়তে খুব পছন্দ করি, এবং এইসব বই বেশি হয় সেই কলকাতার দেব সাহিত্য কুটির ইত্যাদি বই। তো তিনি বলতেন, তুমি এখনকার বই কি কিছু পড়েছো গল্পের বই? আমি বললাম, না পড়িনি। তিনি আবার কন্টেম্পোরারি যে পাকিস্তান আমলের যেসব বইটি লেখা হতো, যেমন ধরুন আনোয়ারা একটা উপন্যাস, এগুলি এনে আমাকে দিতেন। তো আমার ওই বয়সে হয়তো উপন্যাস পড়ার কথা না সেরকম, কিন্তু আমি পড়তাম। একদিন উনি পথের পাঁচালী বইটা আমাকে এনে দিলেন। সেটা 1957 সালের শেষ দিকে অথবা 58 সালের গোড়ায়। তো ওই বইটা দেখে পড়ে আমার এত ভালো লাগলো, এত একাত্ম বোধ করলাম এই সেই অপু চরিত্রের সাথে, যে রেলগাড়ি দেখে উম, ভাবে সেই গ্রাম থেকে বেরিয়েও বৃহত্তর জগতে যাবে। আমার অবস্থা তাই তখন। তো পথের পাঁচালী দেখে আমার মনে হলো যে আমি যদি কোনো সত্যি বড় হই এবং আমার গ্রাম ছেড়ে ঢাকায় আবার যেতে পারি, তাহলে ছবি বানানোটা শিখবো, এবং পথের পাঁচালী আমি ছবি বানাবো। আমি তো তখন জানি না যে 55 সালেই, কয়েক বছর আগেই ছবি হয়ে গেছে।
তো দারুণ একটি এইসব গল্প, আমার বেশ মাথায় একটা খুব ঘুরতো। একদম চলচ্চিত্রের মতোই হ্যাঁ, একটি গল্প আপনার হ্যাঁ, সূচনা পর্বের, বেশ রোমাঞ্চকর। হ্যাঁ। তো হ্যাঁ, আমরা একটা ধারণা পেলাম যে এটা আসলে আপনার একেবারে গোড়াতেই আপনার ভিতরে প্রথিত হয়ে গিয়েছিল চলচ্চিত্রের প্রতি একটা স্বভাবসুলভ ভালোবাসা, একটা স্বভাবসুলভ চলচ্চিত্রের দৃষ্টিভঙ্গি নিয়েই আপনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। তো আমরা এবার যেতে চাই যে আপনি সূর্য দিঘুল বাড়ির মতো একটা ছবি বানানোর প্রক্রিয়ায় কিভাবে যুক্ত হলেন, এবং ঢাকা শহরে এসে আচ্ছা, স্থাপত্যকলার পাড়ার পাশাপাশি যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভিত্তিতে কি করে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত হয়ে গেলেন, সেটা একটু বলেন। আর আপনার না, সেই কথাটাও যদি আপনি শেষ করতে চান পথের পাঁচালী বানানোর বিষয়ে, সেটা বলে আপনি ওই পর্বে যদি চলে যেতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি ওটা শেষ করেই আসছি, কারণ হুম একটু ধারাবাহিকতা রক্ষা না করলে আমি হুম পরে কি করলাম সেটা খুব আকস্মিক এবং নাটকীয় মনে হতে পারে। হুম, তো আমি যেটা ওই বই পড়ে আমার যেটা মনে হচ্ছিল যে পথের পাঁচালী বানাবো। এর কয়েক বছর পরে আমি যখন ক্লাস 8 এ পড়ি, তখন স্কুলের একটা পাঠাগার ছিল। ওখানে ওখান থেকে আমি মাঝে মাঝে বই নিয়ে পড়তাম। একদিন দেখি সূর্য দিঘল বাড়ি বইটা। তো আমি ওটা ইস্যু করে বাড়িতে নিয়ে এসে পড়লাম। পড়ে এত ভালো লাগলো, আমার মনে হলো যে এই পথের পাঁচালীর মতোই আ- কিছু একটা ঝামেলা হচ্ছে নাকি? না, একজন ঢুকেছেন ওনার। আহ, আহ, ভাইয়া আপনি সবাইকে মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ আপনি সবাইকে মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ, করেছি, করে দিয়েছি। হ্যাঁ, করে দিয়েছি। ইয়ে বলেন, শাকির ভাই শুরু করেন। শাকের ভাইকে আবার নিজেকে আনমিউট করতে হবে। হ্যাঁ, শাকির ভাই, আপনি একটু হ্যাঁ, জি বলেন বলেন, বলা শুরু করেন। তো হুম তখন হুম ওই বইটা পড়ে আমার এত ভালো লেগেছিল, আহ, আমার মনে হলো কি, যদি সত্যি সত্যি পথের পাঁচালী বানাতে পারি আমি, তাহলে 2 নম্বর ছবি হবে এটা, সূর্য দিগল বাড়ি। তো এইসব গল্প কিন্তু আমার মানে কারো কাছ থেকে পড়তেও পারি না, কাকে আমি বলবো, কারণ ছবি তো কেউ দেখেনি। আমার ভেতরে ভেতরে খুব এগুলো তখন চলছে আর কি, আমি খুব ছবি বানাচ্ছি তখন বসে বসে গ্রামে। তারপর ক্লাস 8 পাশ করলাম। পাশ করার পরে সে বছরই আমাদের একটা পরিবর্তন এসেছিল শিক্ষার আহ, মানে ইয়েতে আর কি, কারিকুলামে। এটা হচ্ছে, আগে তো ম্যাট্রিকুলেশন সিস্টেম ছিল, পরে এই যে স্কুল সার্টিফিকেট, এখন যেটা এসএসসি বলে আর কি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই এসএসসি সিস্টেমটা চালু হয়েছিল সে বছর। আমি ছিলাম ওর প্রথম ব্যাচের একজন। তো ক্লাস 9-এ উঠেছি যখন, আমাকে বাড়ি থেকে ছোটবেলা থেকে বলা হতো, আমার বাবার নাকি খুব ইচ্ছে ছিল আমি আহ, মানে সোজা লাইনে বলতে সাধারণ যেসব সাবজেক্ট আছে সেগুলো না পড়ে আমি যেন প্রকৌশলী হই, এরকম একটা ইচ্ছে ছিল। হয়তো এমনও হতে পারে তিনি একসময় কলকাতায় চাকরি করতেন তার প্রথম জীবনে, এবং তারপরে নতুন দেশ পাকিস্তান যখন হলো, তখন হয়তো তার মনে ভাবনা এসেছে যে এখানে আহ, শিল্প গত ভাবে যদি উন্নতি করতে হয়, শিল্পোন্নত দেশ করতে হয়, তাহলে এখানে প্রকৌশলী দরকার। এসব চিন্তা থেকে হতে পারে উনি চাইতেন যে আমি যেন প্রকৌশলী হই। আমাদের বাড়িতেও সেটা বলা হতে পারে, এই তুই তো এমনভাবে পড়াশোনা করবি, বিজ্ঞানটা ভালোভাবে পড়বি যেন ইঞ্জিনিয়ার হতে পারিস, এগুলো বলা হতে পারে। শাকির ভাই, আমাদের আমাদের একটু তারপর দ্রুত দ্রুত এগোতে হবে, সামনে আর অনেকগুলো প্রসঙ্গ রয়েছে আর কি, হ্যাঁ, আর হ্যাঁ, একটু দ্রুত এগোতে হবে। আচ্ছা, হুম আচ্ছা। তো পরে এই প্রকৌশলী হওয়ার চিন্তা মাথায় ছিল বলেই আমি ক্লাস 9-এ যখন উঠলাম, তখন দেখলাম যে আমাদের ওই স্কুলে বিজ্ঞান পড়ার কোনো সুবিধা নেই। তো এটা খুব ভাইটাল বলে আমি কথাটা অবতারণা করেছি, কারণ সেই স্কুল আমাকে ছাড়তে হলো, যদিও বাড়ির কাছে স্কুল ছিল। ক্লাস 9-এ উঠে আমাকে চলে যেতে হলো অনেক দূরে বাড়ি থেকে, কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ শহরে। তো ওখানে আমার নানা বাড়ি ছিল আর কি। আমার মাই নিয়ে গেলেন ওখানে। আমি আগেই বলেছি আমার মায়ের আপন ভাই বোন কেউ ছিলেন না, কিন্তু তার চাচাতো ভাই বোনেরা ছিলেন, ও অবস্থাপন্ন মানুষ। তো ওখানে এক মামার বাড়িতে আমাকে যে রেখে আসা হলো, যেন আমি ওখানে ক্লাস 9-10টা পড়াশোনা করি আর কি। ওই স্কুল ভালো স্কুল, কিশোরগঞ্জ আজিমউদ্দিন হাই স্কুল নাম করা। সেখানে আমি ভর্তি হলাম। এবং মজার ব্যাপার যে আমার যে বই পড়া অভ্যাস ছিল, সেটা খুব কাকতালীয় ভাবে আমি দেখলাম যে ওখানে একটা লাইব্রেরি আছে কিশোরগঞ্জ শহরে, পাবলিক লাইব্রেরি, যেখানে বই পড়া যায় বসে এবং সেখান থেকে বই ইস্যুও করা যায়। এবং সেই লাইব্রেরির যে কমিটি আছে, সেই কমিটির প্রধান হচ্ছেন আবার আমাদের আজিমউদ্দিন হাই স্কুলের যে হেডমাস্টার তিনি। তো আমি ওখানে মেম্বার হতে চাইলাম। তো এটা হেডমাস্টার সাহেব খেয়াল করলেন।
এবং তিনি খুব পছন্দ করলেন যে আমি এখানে মেম্বার হতে চাই। একদম প্রথম দিনই আমি ভর্তি হওয়ার আগেই তো ওই পাবলিক লাইব্রেরি মেম্বার হওয়ার চেষ্টা করেছিলাম। তো আমাকে ফর্ম দেওয়া হলো, আমি যখন ভর্তি হওয়ার পরে স্যারের কাছে নিয়ে গেলাম সাইন করার জন্য। উনি বললেন যে আমি শুনেছি তোমার কথা এবং আমার খুব ভালো লেগেছে, তুমি বই পড়ার অভ্যাস আছে তোমার, ঠিক রেগুলার তুমি পড়াশোনা করবে, ভালো বই আছে। ওখানেও আবার এটা জগৎ পেলাম বই পড়া। তো এভাবেই সিনেমার ব্যাপারটা আমার মাথায় ঘুরতো, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম যে সাহিত্যের সাথে যদি একটু ভালো পরিচিতি না থাকে তাহলে আমি হয়তো ছবি করতে পারবো না। আমার টেকনিক্যালিটিস তখনও মাথায় সেভাবে আসেনি, কারণ সেটা মনে হতো যে আরো পরের ব্যাপার, আমি কি জানবো না জানবো। তো এই করে করে ওখানে ক্লাস 9-10 পড়াশোনা করলাম। সেখানেও অনেক বইটি পড়া শুরু হলো একসময়। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো শেষ দিকে হঠাৎ আবিষ্কার করলাম যে পথের পাঁচালী ছবি হয়ে গেছে। আমি তখন খুব একটু ভেঙে পড়লাম আর কি, পথের পাঁচালী ছবিটা হয়ে গেল। তো আমার নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো করেই তখনই আমার মনে হলো যে না, আসলে যিনি ছবিটা করেছেন এটা তার ম্যাগাজিনে পড়েছিলাম আর কি, যে সত্যজিৎ রায় নামে, এবং তার পূর্বপুরুষের বাড়ি কিশোরগঞ্জেই, এবং তিনি তার জীবনের প্রথম ছবি এটা। তো আমার খুব ভালো লাগলো যে আচ্ছা, তিনি যদি তার জীবনের প্রথম ছবি হিসেবে এটা কি ভাবতে পারেন এই গল্পটাকেই, তাহলে আমি যে ভেবেছিলাম আমার ভাবনা তাহলে নিশ্চয়ই একটু সারবত্তা আছে, খুব একটা ভুল করিনি। তো এটা একটু কম্পেনসেটেড হলো আমার যে হতাশাটা। তো তখনই ভাবলাম যে ঠিক আছে, সূর্য দিগল বাড়ি তো রইলেই, ওটা আমি তাহলে দেখি পড়ানোর চেষ্টা করি। তো আমি কাউকে বলতাম না, কিন্তু একটা প্রস্তুতি কেমন যেন ছিল আর কি ভিতরে ভিতরে। আমি ছবির জগৎ সম্পর্কে কিছু প্রভাব পেলেই পড়াশোনার চেষ্টা করতাম। তো সেখান থেকে 9-10 পাশ করে বেরিয়ে পরে চলে এলাম ঢাকায়, ঢাকা কলেজে, কেন যেহেতু প্রকৌশলী হতে হবে, একটা ভালো কলেজে পড়তে পারলে ভালো হয়। ঢাকা কলেজে ভর্তি হয়েছি, পড়েছি, ওখান থেকে পাশ করেছি এইচএসসি। তারপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তখন মাত্র বছর দুয়েক হলো এটা বিশ্ববিদ্যালয় হয়েছে, তার আগে ছিল আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ। তো যাই হোক, বিশ্ববিদ্যালয় হওয়ার সুবাদেই কিন্তু ওখানে আর্কিটেকচার ডিপার্টমেন্ট হয়েছিল, এখন আলাদা ফ্যাকাল্টি। এর আগে কিন্তু এই ফ্যাকাল্টিটা ছিল না। এবং আমি যখন ভর্তি হয়েছি ওখানে, ওখানে সব যে টিচিং স্টাফ সবাই ছিলেন আমেরিকান, বাঙালি কেউ ছিলেন না। তো যাই হোক, আমি সেটা জানতাম না আগে। আমি তো যথারীতি ইঞ্জিনিয়ারিং করার জন্য ওখানে ভর্তি পরীক্ষা দিয়েছি, উত্তরেও গেছি, আমি ভর্তি হব। এরকম সময়ে আমারই এক বন্ধু, তার কথা না বললে খুব আমি অন্যায় করব, আমার ঢাকা কলেজের বন্ধু আমিনুল হক নাম, সেও স্থাপত্যে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। আমাকে সে দেখে আর কি, যে আমি করিডোরে হাঁটাচলা করছি, আমাকে ডেকে বলেছে কি ব্যাপার, তুমি আর্কিটেকচার ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ না? আমি প্রথম শুনলাম যে আর্কিটেকচার কাকে বলে, আমি নাম তো ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছি। বলছি আরে না, এটা অনেক ভালো সাবজেক্ট, নতুন, এটা সময় একটু বেশি লাগে, বছর 5, কিন্তু তুমি অনেক কিছু জানতে পারবে, খুব একটা কি বলে, একটা শৈল্পিক বিষয় এবং খুব সৃজনশীল। তো আমি তার কথা মতো তার সাথে বসে সেদিন থেকেই কয়েক সপ্তাহ বাকি ছিল ওখানকার টেস্ট পরীক্ষার জন্য, ওই তড়িঘড়ি করে একটু প্রস্তুতি নিলাম, নিয়ে পরীক্ষা দিলাম। 1000 মার্কের পরীক্ষা হলো। ওখানেও 25 জন নেওয়া হবে ছাত্র। আমি যেহেতু সবশেষে আবেদন করেছিলাম, আমার রোল নম্বর ছিল একদম সবশেষ, 75 নম্বর। ওই এক্স্যাক্টলি 1/3 নেওয়া হবে ছাত্র, 50 জন বাদ যাবে। তো একটা খুব মজার ঘটনা ঘটলো যে ফলাফল দেখা গেল আমার এই বন্ধুটি ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি। এবং আমি অতটা ভরসা পাচ্ছিলাম না যে আমি আসলে পাস করতে পারবো কিনা। সেদিন রেজাল্ট শিট দেখতে গেছি আর্কিটেকচারের, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি যে 25 জনের একটা লিস্ট আছে, তার নিচে একটা ওয়েটিং লিস্ট আছে 10 জনের। আমার ওয়েটিং লিস্টে তখন আমার চোখটা প্রথম গেল যে দেখি ওখানে আমার নম্বর আছে কিনা, রোল নম্বরটা। আমি মেইন লিস্টের দিকে তাকানোর সাহসই পাচ্ছিলাম না। আমার সময় হঠাৎই যখন ওই লিস্টের 10 জনের নাম্বার দেখা হয়ে গেছে, আমি দেখছি আমার নম্বর নেই। আমি ভাবলাম যে আর মেইন লিস্ট দেখে লাভ কি, চলে আসবো প্রায়। হঠাৎই একজন টিচার ওখানকার, ওনার নাম ছিল প্রফেসর ডানহাম, উনি এসে আমার কাঁধে হাত রাখলেন। আমি তো চমকে উঠলাম আর কি, তাকে ওনার মুখের দিকে তাকালাম। উনি আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন আমার রোল নম্বর কত। রোল নম্বর, আমি বললাম যে 75 স্যার। উনি দেখলাম আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন কংগ্রেচুলেশন, ইউ স্টুড সেকেন্ড। আমি মেইন লিস্টের দিকে তাকিয়ে দেখি সত্যি তো তাই, আমি যেটার দিকে এত তাকাইনি। আমার জীবনে এরকম অভাবনীয় ঘটনা আরো পরেও ঘটেছে অনেক।
তো যাই হোক, তখনই আমি ওখানে তার সাথে ইন্টারভিউ হলো। ডিপার্টমেন্টে উনি ছিলেন এমএ প্রফেসর, আর ডিন ছিলেন ফ্যাকাল্টি একজন, রিচার্ড রুম্যান। ওনার রুমে নিয়ে যাওয়া হলো, কথাবার্তা বললাম। সেদিনে আমার ভর্তির ব্যবস্থা হয়ে গেল, আমি স্থাপত্য পড়াশোনা শুরু করলাম। ও স্থাপত্যের চ্যাপ্টারটা শাকিব ভাই, আমার জীবনে একটা আপনি বড়। একটু চলচ্চিত্র জগতের দিকে যদি একটু চলে আসতে পারতেন আর কি, সামনে আমাদের অনেকগুলো কথা হ্যাঁ, নিয়ে চলচ্চিত্র জগতের দিকে আসছি। হ্যাঁ প্লিজ একটু আপনি হ্যাঁ, সূর্য কারণ সূর্য দ্বীপের বাড়িটা কি এটা করে খুব বানালেন একটা খুব সেই গল্পটা একটু বলেন শুধু আমাদের এখন। আচ্ছা, সেটা আসতে গেলে এইটুকু একটু সুবিধা হবে আমার, যে একটু একটু এটা যদি কেউ ধৈর্য ধরে একটু শোনেন। কারণ আর্কিটেকচারে অনেকগুলো সাবজেক্ট ছিল বিভিন্ন ফিল্ড থেকে, যেমন একদম সায়েন্স থেকে ছিল, আর্টস থেকে ছিল, কমার্স থেকে ছিল। আপনি মনে করেন অ্যাকাউন্টেন্সি আছে ওখানে, হিস্ট্রি অফ আর্কিটেকচার আছে, ইংলিশ আছে, শেক্সপিয়ার পড়তে হয়, আপনার পেইন্টিং আছে, ফটোগ্রাফি আছে, স্কাল্পচার আছে। তো এই নানান ধরনের সাবজেক্ট পড়তে পড়তে আমি দেখলাম যে এক ধরনের প্রস্তুতি আমার এমনিতেই হয়ে যাচ্ছে। আমি যে কোনো ফিল্ম ইনস্টিটিউটে হয়তো পড়ার সুযোগ পাইনি, বা তখন কোনো ইনস্টিটিউট বলে কিছু আছে জানতামও না। কিন্তু আমি দেখলাম যে এক ধরনের প্রস্তুতি আমার হয়ে যাচ্ছে, আমি অনেক কিছু সম্পর্কে জানার একটা সুযোগ হচ্ছে। তখন এই আমি বোধহয় থার্ড ইয়ারে পড়ি, আমাদের 5 বছরের কোর্স তো। আমি তখন একটু সাহস করে ভাবছি যে এবার ফিল্মের উপরে একটু পড়াশোনা করা যায় কিনা। বইটি খুঁজি মাঝে মাঝে, তেমন একটা পাই না। এমনি চিত্রালী, পূর্বাণী এসব পত্রিকার তো নাম আপনি নিশ্চয়ই জানেন, সেগুলো তখন বেরোতো। সেগুলোর মধ্যে সিনেমা সম্পর্কে নানান রকম ফিল্ম ইন্ডাস্ট্রির খবর এগুলো থাকতো, নায়ক নায়িকাদের সাথে সাক্ষাৎকার এগুলো থাকতো। কিন্তু আমি যে ধরনের সিনেমা একটা সিরিয়াস সাবজেক্ট হিসেবে দেখতে চাই, সেরকম পত্র পত্রিকা আমার চোখে পড়েনি তখন। আমি মাঝে মাঝে খুঁজি, বইয়ের দোকানে গেলে খুঁজি। একদিন সেভাবেই স্টেডিয়ামে একটা দোকান ছিল, আইডিয়াস, খুব ভালো দোকান, অনেক বিদেশি বইটি আসতো। সেখানে খুঁজতে গেছি এরকম বই আছে কিনা। আমি ওখানকার সেলসম্যানকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনাদের ওখানে ভালো সিনেমার উপরে কোনো সিরিয়াস কিছু আছে, পত্র পত্রিকা বা বই? তো আমাকে উনি ফিল্ম ফেয়ার নামে, ওই যে বোম্বে থেকে বেরোতো, ওটাও আরেক ধরনের মানে গ্ল্যামার ম্যাগাজিন, ওটা নামিয়ে আমাকে দেখালেন যে এই আছে। আমি বললাম না, ঠিক এই ধরনের না, আমি তো সিরিয়াস কিছু করছি। তখন এই আরেকটা জিনিস ঘটলো, আমি এটা বলার জন্য এই কথাটুকু বলছি। আমার আর্কিটেকচারে ভর্তির পেছনে যেমন আমার বন্ধুর অবদান ছিল, আমিনুল হক, ওখানে দেখলাম একজন মেঝেতে বসে কিছু বই ঘাঁটছিলেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আমাকে বললেন, আপনি কি ধরনের বইয়ের কথা বলছেন? আমি একটু বুঝিয়ে বললাম যে আমি একটু সিরিয়াস ফিল্মের হিস্ট্রি, এর যে থিওরিটিক্যাল সাইডস, এগুলো সম্পর্কে আমি একটু জানার জন্য কিছু বইটি খুঁজছি। তখনই উনি করলেন কি, সেলসম্যানকে বেশ কমান্ডিং ভয়েসে বললেন, এই শোনো, ওই যে ওইখানে দেখো তো, ওই বইটা নামাও। তো সেলসম্যান একটু থতমত খেয়ে বলল, খসরু ভাই, ওই বইয়ের মাত্র 2 কপি আছে, ওটা তো ফাতে লোহানী সাহেব বুকিং করে গেছেন, ওনাকে দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। তো খসরু ভাই নামক সেই ভদ্রলোক বেশ ধমক দিয়ে তাকে বলে, তুমি নামাও, আমি বলছি তো, আমি ফাতে লোহানীর সাথে কথা বলবো। তো দেখলাম সেই সেলসম্যান একটা বই নামালেন। বইটার নাম হচ্ছে ক্লাসিক্স অফ দ্য ফরেন ফিল্মস, এবং আমার হাতে সেটা দেওয়া হলো। খসরু সাহেব নিজেই এগিয়ে এসে বললেন, দেখুন তো এই বই চলবে কিনা। আমি বইয়ের 2-1টা পাতা উল্টেই দেখলাম যে ঠিক এই জিনিসই যেটা আমি খুঁজছিলাম আর কি। পৃথিবীর যত ভালো ভালো ছবি, সেই আইনস্টাইনের ছবি থেকে শুরু করে, প্যাট্রিক পটিংটন থেকে শুরু করে, পথের পাঁচালী পর্যন্ত সবই আছে, ছবিও আছে কিছু। আমি দেখিয়ে ভাবলাম যে দারুণ তো, আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ দারুণ, এই বইটা আমি অবশ্যই নেবো। তো দামটা উনি বললেন যে, তখনই কিন্তু সেলসম্যান একটু গাইগুই করছে, খসরু ভাই আমাদের পরে চালানে এলে পরে ওনাকে দেওয়া যাবে। উনি বললেন, না, পরের চালান টালান না। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি করি। আমি বললাম যে আমি আর্কিটেকচার করি, আমার ফিল্মের প্রতি খুব একটা ঝোঁক আছে, সেই জন্য পড়তে চাই এর উপরে। তা আমি তখন তো জানতাম না খসরুকে। উনি তার নিজের পরিচয় দিলেন, উনি বলেন যে আমি একজন ফটোগ্রাফার, আমি কাজ করি স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যেটা পরে বিসিক নাম হয়েছিল, তখন নাম ছিল ইপসিক। সেটা আমি যখনকার ঘটনা বলছি তখন 67 সাল, এবং টু বি এক্সাক্ট তখন 67 সাল নভেম্বর মাস ছিল। তো উনি বললেন যে আমি এখানে কাজ করি, এবং আমি একই সাথে আমি নিজেও আপনার মতো চলচ্চিত্রের ব্যাপারে একটু উৎসাহী মানুষ। তো আমাদের একটা ক্লাব আছে, ফিল্ম সোসাইটি, এর নাম হচ্ছে পাকিস্তান ফিল্ম সোসাইটি। এখানে অনেক সদস্য আছেন, আপনি যদি চান তাহলে একটা সদস্য হতে পারেন। আমরা অনেক ভালো ভালো ছবি দেখিয়ে থাকি, এসব ছবি বিভিন্ন দূতাবাসের মাধ্যমে আমরা দেখাই, যেগুলো এমনি আপনি কোনো সিনেমা হলে দেখতে পারবেন না।
তো যদি চান তাহলে আপনি সদস্য হতে পারেন, এবং আমার নেক্সট অমুক দিন একটা শো আছে, আইনস্টাইনের ছবি ব্যাটল রিপোর্টিং। আমি না একদম মানে মেঘনা চাইতে জল এই অবস্থা আর কি। আমি দেখলাম যে আমি ঠিক যেরকম একটা জগতের সন্ধান করছিলাম, সেটা যেন আমার হাতের মধ্যে এসে পড়লো আর কি। আমি বললাম যে হ্যাঁ, আমি নিশ্চয়ই ছবি দেখবো। তো সেই মুহূর্তে বইটার যে দাম ছিল সেটা কেনার মতো পয়সা আমার পকেটে ছিল না। আমি বললাম যে আমি 2 দিন পরে এসে বইটা নিই। উনি বললেন হ্যাঁ ঠিক আছে, এবং তিনি ভালো করে সেলসম্যানকে বললেন, শুনুন, আহ ইনি এসে 2 দিন পরে এসে বইটা নিয়ে যাবেন, আপনি কিন্তু ওনার জন্য বইটা রাখবেন। আমি 2 দিন পরে সত্যি যে বইটা নিয়ে এলাম, এবং খসরু সাহেব যে বলেছিলেন ওই ছবির শো এর কথা, ওটা এখনকার যে স্টার সিনেমা হল ওখানে হয়েছিল শোটা। সেই প্রথম আমার পাকিস্তান ফিল্ম সোসাইটির সাথে সম্পৃক্ততা, এবং তারপর তো আমি খসরুর চেলা হয়ে গেলাম, তার বন্ধু, সবকিছুই। আমাদের সম্পর্ক খুব সহজেই আপনি থেকে তুমি থেকে তুই এসে গেল, এবং তারপর বেশ কয়েক বছর আমরা একসাথে অনেক কাজ করেছি, এবং অনেক ভালো ভালো ছবি দেখার সুযোগ হয়েছে। আমার স্কুলিং বলতে কিন্তু এটাই, এই যে ফিল্ম সোসাইটি। আমি এখনো বলি যে যাদের চলচ্চিত্র ইনস্টিটিউটে পড়ার সুযোগ হয় না, এখনো তো বেশ কিছু ইনস্টিটিউট আছে বা অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, এগুলো আমাদের দাবি ছিল তাই, যে ইনস্টিটিউট করা হোক, ফিল্ম আর্কাইভ করা হোক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে এই চলচ্চিত্র ব্যাপারটাকে ঢোকানো হোক। এগুলো কিন্তু আমাদের ফিল্ম সোসাইটির দাবি ছিলই, এবং সেগুলো বাংলাদেশ হওয়ার পরে আমরা আরো চেষ্টা চালিয়ে গেছি, এবং এখন তো এটা খুব স্বাভাবিক হয়ে গেছে, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। এবং কয়েক বছর আগে আহ, যে আপনি একটু আগে বললেন আমার কথা, যে কোর্স পরিচালক ছিলাম সিনেমা ইনস্টিটিউট, হ্যাঁ, সেটা হলো। এই প্রসঙ্গগুলো তো আমি এর পরে আগে এই প্রসঙ্গগুলো আমি পরে আসবো শাকির ভাই, এগুলো নিয়ে পরে আলাদা করে আসবে, আমি আলোচনা করব। পরে আপনি আসবে। সূর্য দিগল বাড়ি বানানোর হ্যাঁ, পর্বটা যদি একটু শেষ করতেন, ওইটা কিভাবে বানালেন, আচ্ছা তার হ্যাঁ, কি সেটা প্রতিক্রিয়া সেটা হলো এখন বলবো। দেশে বিদেশে, এগুলো সময় অনেকে জানতে হ্যাঁ চায়, হ্যাঁ, এই প্রজন্মের সদস্যরা আর কি। হ্যাঁ, ওইটা যদি একটু এখন আমাকে সব জি, বলতেন। এখন হ্যাঁ আমার, জি আমার গৌরচন্দ্রিকা শেষ হয়ে গেছে মোটামুটি। আমি এখন সেই বিষয়ে আসতে পারি। তো এটা হয়েছিল ধরুন 76 সালের দিকের কথা। আমি তখন স্থপতি হিসেবে চাকরি বাকরি করি। তখন সিঙ্গেল মানুষ। আমার মা আমার সাথে থাকতেন, আমার ভাইও ছিল, ছোট ভাই ছিল থাকতো। আমরা ছিলাম মালিবাগের ওদিকে, বাগানবাড়ি বলে একটা জায়গা, ভাড়া বাসা। তো সেখানে একদিন আমার এক আহ, আত্মীয়া, তাদের সাথে কিছুদিন আগে মাত্র পরিচয় হয়েছিল, যদিও আমাদের একদম আমাদের গ্রামেই তাদের বাড়ি, কিন্তু আমার নাম শুনেছি, আগে পরিচয় ছিল না। আমার এক চাচা হন তিনি সম্পর্কে। তাদের বাড়িতে তাদের বাসাটা একটু দূরেই ছিল আমাদের বাসা থেকে। তার মেয়ে, বড় মেয়ে, সে একদিন সূর্য দিগল বাড়ি বইটা তার এক বান্ধবীর কাছ থেকে নিয়ে এসেছিল পড়ার জন্য। তা আমাদের বাসায় এসেছিল, এসে ভুলে বইটা ফেলে রেখে চলে গেছে। তা আমি সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরে এসে দেখি আমার টেবিলে বই। মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে ও আচ্ছা, এই বইটা তাহলে বোধহয় ও রেখে গেছে। ওর নাম, ডাকনাম ছিল নার্গিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তা আমি ভাবলাম যে নিশ্চয়ই সে আবার খোঁজ করবে বইয়ের। তো আমি সে রাতেই বইটা আবার পড়ে ফেললাম। তো বইটা পড়ে আমি পড়তে পড়তে ভাবছিলাম যে পাঠকের মৃত্যু হয়েছে কিনা আর কি। দেখলাম যে উল্টোটা। পড়ে আমার সেদিন আবার নতুন করে একদম একটা ভেতরের সংকল্প এলো যে না, এখন আর কোনো কথাবার্তা নেই, ঢের সময় গেছে জীবনের, এখন সূর্য দিগল বাড়ি ছবি করা যায় কিনা এটা নিয়ে উঠে পড়ে লাগতে হবে। এবং পরদিন সেই আমার কাজিনটি নার্গিস, সে যথারীতি এলো তার বইটা নিতে। আমি বললাম বইটা কি আমার কাছে আর 2 একদিন রাখতে পারবে? সে বললো আমার এক বান্ধবীর কাছ থেকে এনেছি, ঠিক আছে আপনি রাখেন। তো তখন এর আগে হয়েছিল কি, শেখ নিয়ামত আলী, যিনি আমার চেয়ে বয়সে কয়েক বছর বড় ছিলেন, 7-8 বছর, ওই একই সাথে আমরা বাংলাদেশ চলচ্চিত্র সংসদ করতাম। উনি তখন খুব লেখালেখি করতেন, বিদেশি অনেক ছবির উপরে সমালোচনা লিখতেন, বিভিন্ন কাগজে টাগজে বেরোতো। আমার লেখা কিছু বেরিয়েছে, কিন্তু ততটা না। উনি লেখালেখিতে অনেক পারদর্শী ছিলেন। আহ, তার অরিজিনাল ইয়ে হচ্ছে মেদিনীপুর, উনি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন, এখানে সেটেল করেছিলেন এসে। যা হোক, তো তারও ইচ্ছে ছিল ছবি বানাবার। তো তিনি ইনফ্যাক্ট 2 একটা চিত্রনাট্য লিখেছিলেন, অবশ্য ভারতীয় 2 একটা উপন্যাসের উপরে, এবং আমাকে কেন যেন তিনি দেখাতেন। আমি তো এগুলি কিছু বোঝার কথা না,
তিনি খুব বিশ্বাস করে আমাকে দেখাতেন যে আমি দেখি একটা মন্তব্য যদি করি আর কি। তা আমি চেষ্টা করতাম যে যে আস্থাটুকু আমার উপর তিনি রাখছেন সেটা যেন মানে সুবিচার করতে পারি। তো আমি কিছু মন্তব্য করেছি, তার দু একটা স্ক্রিপ্ট করে যে এই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে, খুব আম, মনে হয়েছে যে খুব একদম ছবিটা দেখতে পাচ্ছি চোখে। আর কিছু কিছু জায়গায় অস্পষ্ট মনে হয়েছে বা আর কি জন্য জোরদার করা যেত, কিন্তু আমি তাকে তার সাথে গল্প করতাম। তো এই সুবাদে কেমন করে যেন একটা মনে হলো যে আমি যদি কখনো ছবি করি তাহলে আমি এরকম নিয়ামত ভাইকে বলবো যে আমি কি করতে চাই, আমার ধ্যান ধারণাগুলো তার সাথে শেয়ার করবো। তো ওই যে ঘটনাটা ঘটলো, তখন আমি একদিন নিয়ামত ভাইকে দু একদিন পরে ফোন করে বললাম যে নিয়ামত ভাই একটু আমার বাসায় আসবেন। ওনার বাসা একটু দূরে ছিল, উনি থাকেন কমলাপুরতে। তো এলেন উনি বাসায়, আমার বাসা আসছিল আগে। আসার পরে ওই বইটা দেখালাম। আমি বললাম যে বইটা আপনি পড়েছেন সূর্য দ্বিগুণ বাড়ি? উনি বললেন না। আমি বললাম যে এটা কিন্তু প্রথম আপনাদের সেই কলকাতা শহরটি ছাপা হয়েছিল, তো এখন ঢাকায় ছাপা হচ্ছে, কিন্তু বইটা আমার কাছে পড়ে খুব ভালো লেগেছে, আপনি একটু পড়ে দেখবেন এটা ছবি করা যায় কিনা। কারণ আমার অনেক আগে একবার পড়েছিলাম, আমার খুব ইচ্ছে হচ্ছিল ছবি করা। তিনি বইটা নিয়ে গেলেন, নিয়ে যেয়ে পরদিন সকালে তিনি আমার পড়ান আনলেন আমার বাসায়, ঘুম ভাঙিয়ে রীতিমতো বললেন দারুণ হয়েছে। উনি, আমি যদি তার বয়সে ছোট ছিলাম, উনি আমাকে শাকির ভাই বলতেন, আমি নিয়ামত ভাই বলতাম। উনি বললেন যে দারুণ হয়েছে শাকির ভাই এই বই, মানে এটা অবশ্যই এটা খুব ভালো একটা গল্প, ছবি করার মতো, আপনি যদি করেন তাহলে আমি আপনার পাশে আছি। তো সেই এভাবে শুরু হলো। আমি একটা মোটামুটি চিত্রনাট্য দাঁড় করালাম, দাঁড় করিয়ে তারপর আমরা দুজনে মিলে এটা সমাধান করলাম। সংলাপটা একটু বলতে হবে যেটা আমি পুরোপুরি লিখেছিলাম, কারণ এই সংলাপটা এই বাংলা তো, এখানকার ঢাকার গ্রামাঞ্চলের সংলাপ। তো নেওয়ার ভাই আমার এগুলোর সাথে অতটা পরিচিত ছিলেন না, উনি মেদিনীপুরের মানুষ। সংলাপটা আমি পুরোটা দেখেছিলাম, কিন্তু এই চিত্রনাট্য আমরা দুজনে মিলেই দাঁড় করিয়েছিলাম এখন। এই হলো শুরু। তারপর এখন চিত্রনাট্য মোটামুটি যখন ফিক্স হয়ে গেছে, আমরা দুজনে একমত হয়েছি যে এটাকে ছবি বানানো যাবে, কে আমাদের ফাইন্যান্স করবে সেটাও তো এক কথা। এই ধরনের ছবি তো সহজে প্রযোজক পাওয়া যায় না। আর ঠিক তখনই ওটা ছিল জিয়া রহমানের আমল, 86 সাল, বুঝতেই পারছেন। তো তখন ওই যে আমাদের একটা দাবি ছিল যে চলচ্চিত্রের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার, সেই দাবি পূরণের জন্য একটা পদক্ষেপ নেওয়া হলো তথ্য মন্ত্রণালয় থেকে, সরকারি অনুদান দেওয়া হবে ছবিতে। প্রথম অ্যানাউন্সমেন্ট হলো। আমরা তখন ভাবলাম যে ইউরেকা আর কি, এই তো পেয়ে গেছি এটা সুযোগ, দেখি আমরা সাবমিট করে দেখি চিত্রনাট্য। তো কিন্তু চিত্রনাট্য হচ্ছে জমা দেওয়া যাবে না এমনিতেই, লেখক বেঁচে আছেন তখন আমরা জানি, তার সাথে যোগাযোগ করতে হবে। তো তো তার সাথে যোগাযোগ করতে যেয়ে খুঁজে খুঁজে দেখি যে উনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন চাকুরে, এবং তিনি আছেন কলকাতাতেই, ওখানকার বাংলাদেশ হাই কমিশনে কালচারাল সেক্রেটারি হিসেবে কাজ করেন। তো আমরা তাকে চিঠি লিখলাম, চিঠি লিখে জানালাম যে এরকম ব্যাপার, আমরা আপনার সেই বিখ্যাত উপন্যাস সূর্য দ্বিগুণ বাড়ি এটাকে নিয়ে ছবি করতে চাই। তো আপনি যদি একটু অনুমতি দেন আমরা একটা চিত্রনাট্য দাঁড় করাই আর কি। আমরা বলিনি যে চিত্রনাট্য দাঁড় করিয়ে ফেলেছি, এটা তো একটা মানে অনধিকার চর্চার ব্যাপার হয়ে যায়। তো তিনি আবার জবাবে আমাদেরকে চিঠি লিখলেন যে আমি দুঃখিত, আপনাদেরকে দিতে পারছি না, অনুমতি দিতে পারছি না। এটা স্বয়ং সত্যজিৎ রায় একবার এই বইটা পড়ে ভেবেছিলেন ছবি করবেন, পরে আর এটা যেহেতু পূর্ব বাংলার ঘটনা, উনি অতটা হয়তো ভালোভাবে করতে নাও পারেন, সেই জন্য উনি পিছিয়ে গেছেন। কিন্তু ফিল্ম ইনস্টিটিউটে পড়ে, পুনে ফিল্ম ইনস্টিটিউটে একজন বাংলাদেশের শিক্ষার্থী, সে অলরেডি আমার কাছ থেকে এটা অনুমতি নিয়ে গেছে এবং আমি তাকে অনুমতি দিয়েছি সেই ছবিটা করবে। তো এই চিঠিটা পেয়ে আমরা একটু দমে গেলাম, কি করে করি তাহলে। এবং সেই শিক্ষার্থীর নামও উনি অবশ্য চিঠিতে উল্লেখ করলেন যে সে নিয়ে গেছে, এবং বলতে দ্বিধা নেই সেই শিক্ষার্থী হলেন আমাদেরই বন্ধু ছিলেন। আমি তার সাথে আগে পরিচিত হয়েছিলাম একসময় ছবি তৈরির একটা প্রস্তুতি হিসেবে। নাট্য জগতের সাথে আমি একটু ইনভলভ হয়েছিলাম, যদিও নাটক আর ছবি এক নয় আমি জানি আগে পরে, কিন্তু এই যে গ্রুপ থিয়েটার আন্দোলন যেটা শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার পরপরই, সেটার সাথে আমি একটু জড়িত ছিলাম। নাগরিক আহ, নাট্য সম্প্রদায় যেটা আছে আর কি, এখন আছেন আলী জাকির, আতাউর রহমান, এরা আছেন। তো ওনাদের সাথে আমি যুক্ত হয়েছিলাম। আমাদের বন্ধু আসাদুজ্জামান নূরও ছিল তখন। তো সেই সুবাদে আহ বাদল রহমানকে আমি চিনতাম।
বাদল রহমান নাগরিকে ছিলেন, তিনি অভিনয় করতেন এবং তিনি সেই শিক্ষার্থী পুনে ফিল্ম ইনস্টিটিউটের, যিনি সূর্য দিগল বাড়ির অনুমতি নিয়ে এসেছিলেন আবু ইসাকের কাছ থেকে। মুশকিল হয়ে পড়লো, আমার বন্ধু মানুষ অনুমতি নিয়ে এসছে, আমি আর কি করে তাহলে বলি যে আমরা ছবি করতে চাই, কিছু বলতেও পারি না। এদিকে আমার অনুদানের জন্য ঘোষণাও দিয়ে দিয়েছে, সময় এসে গেছে, তাতে জমা দিতে হবে। একদিন বাদলের সাথে আমি দেখা করলাম, দেখা করে আমি জানতে চাইলাম উনি জমা দিচ্ছেন কিনা, কিভাবে জমা দিচ্ছেন। তো এই কথা ও কথার পরে আমি বললাম যে বাদল, এই যে সরকারি অনুদান দিচ্ছে, আপনি কি কোনো জমা দিচ্ছেন কিছু? আমি তো নিশ্চিত যে তিনি সূর্যদুল বাড়ি অনুমতি নিয়ে এসেছেন, জমা দেবেন তিনি। উনি বললেন হ্যাঁ দিচ্ছি তো। ওটা একটু আমি ভাষা মজা করছি, ছোটদের কাহিনী তো। আমি একটু অবাক হলাম, ছোটদের কাহিনী মানে আমি কিসে বল, কোন কাহিনীর কথা বলছি? ওই যে বিদেশি গল্প তো, এমিলের গোয়েন্দা বাহিনী, ওটা আমি একটু ভাষা মজা করছি। তা আমি শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম যে উনি এমিলের গোয়েন্দা বাহিনী নামক গল্পটা উনি অনুদানের জন্য জমা দিতে যাচ্ছেন, সূর্যদুল বাড়ির নামটা নিলেন না উনি। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা উনি জমা দিচ্ছেন না। এসেই নিয়ামত ভাইয়ের সাথে দেখা করে বললাম যে নিয়ামত ভাই, ঘটনা এই, বাদল তো জমা দিচ্ছেন না, তো আমরা একটা কাজ করি, আমরা জমা দিয়ে দেখি, যদি পাই তাহলে মন্দ কি। আর বাদল যেহেতু অনুমতি নিয়ে এসছেন, কিন্তু যে কোনো সময় জমা দিতে পারেনি। এই করে আমরা জমা দিলাম। জমা দেওয়ার কিছুদিন পরেই ফলাফল বেরোলো, দেখা গেল যে চারটা ছবিকে দেওয়া হয়েছে, এটা প্রথম হয়েছে। তো সেই খবরও পেপারে বেরিয়েছে। আমরা সেই পেপার ক্লিপিং সহ একটা চিঠি লিখলাম আবু ইসাকের কাছে, এবং ক্ষমা টমা চেয়ে আর কি, যে আপনার কথার অবাধ্য হয়েই আমরা লোক সামলাতে না পেরে যখন জানলাম যে বাদল রহমান এবছর এটা জমা দিচ্ছেন না, অন্য কোনো ছবির জন্য চিত্রনাট্য জমা দিচ্ছেন, তখন আমরা একটু মানে কি আর বলবো, একটা অন্যায় করে ফেলছি এক অর্থে। আমরা জমা দিয়েছিলাম, এখন যেহেতু একটা অনুদান পেয়েছে, আপনি যদি দয়া করে আমাদেরকে অনুমতি দেন ছবিটা করার, তাহলে আমরা এগোতে পারি। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি ঢাকায় আসছি কদিন পরে, আপনার সাথে সরাসরি কথা বলবো। এলেন, তারপর আমাদের সাথে দেখা হলো। একটু উনিও দেখলেন যে আমরা আসলে ছবির ব্যাপারে কিছু জানি কিনা, কারণ বাদল রহমানের ব্যাপারে তো একটা আছে, বিশ্বাস আছে যে উনি ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করছেন। কারণ আমি কি জানি ফিল্ম সম্পর্কে, নিয়ামত ভাই কি জানেন, সেটা একটু দেখার জন্যই একদিন কোনো একটা জায়গায় আমরা বসে বেশ কয়েক ঘন্টা কথাবার্তা বললাম। বলে বোধহয় তিনি একটু ভেতরে আস্থা এলো যে হ্যাঁ আমরা পারবো সামাল দিতে। তিনি রাজি হলেন, আমাদের সাথে চুক্তি হলো যে ছবি করতে পারবো। এই শুরু হলো আর কি আমাদের যাত্রা। কিন্তু আমরা অন্য সব দিক থেকেই এতটাই ইল ইকুইপড যাকে বলে আর কি ছিলাম, অনেক কিছু জানি না। মানে সিনেমার যে শিল্প হিসেবে এফডিসি, ওখানে আমাদের তেমন একটা যাতায়াত ছিল না। আমি সত্যি কথা বলতে কি, এফডিসি তে এর আগে আমি মাত্র 2 একবার গেছি। তাও কি ওই যে যেহেতু সিনেমার প্রতি ঝোঁক ছিল, আমার আর্কিটেকচারের ফাইনাল ইয়ারে আমি একটা সাবজেক্ট নিয়েছিলাম, থিসিস সাবজেক্ট, সেটা ছিল ন্যাশনাল ফিল্ম স্টুডিও কমপ্লেক্স। সে বছর 72 সাল তো, নতুন দেশ হয়েছে, তাই ভালো যে জাতীয় স্টুডিও কমপ্লেক্স নতুন ভাবে যদি করতে হয়, এই এফডিসি কে কেন্দ্র করে যদি করা যায়, তাহলে সেটার দালান কোঠা বা অন্যান্য বিন্যাস কেমন হবে, এই নিয়ে একটা থিসিস হয়েছিল আমার, যেটা প্র্যাকটিক্যালি আমি ড্রয়িং সবকিছু জমা দেওয়া হয়েছে। এবং তখন আমি এফডিসি তে গিয়ে একটু ভেতরে উঁকি মারার সুযোগ হয়েছিল, কিভাবে শুটিং টুটিং হয় একটু দূর থেকে দেখেছিলাম। এই পর্যন্তই আমার কিন্তু পরিচিতি সিনেমা তৈরির ব্যাপারে। এইটুকু সম্বল করে আমরা ছবি যখন করতে নামলাম, এবং সম্বল কেবলমাত্র অনুদানের কিছু টাকা, 2.5 লাখ টাকা। আমরা জানি যে এই টাকা হবে না, অনেক বেশি টাকা খরচ হবে। তো ধার দেনা এটা দিত, তখন আমরা মোটামুটি তৈরি হয়ে গেছে মনে মনে, আলটিমেটলি করতে হয়েছিল তাই। অনেক ধার দেনা করেছি। এবং সত্যজিৎ রায়ের ব্যাপারে যেটা ঘটেছিল, আমার ব্যাপারে ঘটেছিল, নিয়ামত ভাইয়ের তাই, সেই বইয়ের গয়না বিক্রি করা ইত্যাদি অনেক কিছু ছিল আর কি। তো যাই হোক, ছবি তো বানানো হয়ে গেল, এবং আমরা জানি যে এই বানানোর পেছনে আরেকজন স্থপতির বিশাল ভূমিকা ছিলেন, আনোয়ার হোসেন, যে ছবি চিত্রগ্রাহক, তারও সংযুক্তিটা নিশ্চয়ই এটা আপনাদের জন্য খুবই একটা
ইতিবাচক এবং খুবই একটা ভরসার জায়গা হিসেবে ছিল। তো ছবিটা বানানোর পরে আমরা জানি ছবিটার মুক্তি, তার পরিবেশন ইত্যাদি নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, ঢাকায় মুক্তি দেওয়া যায়নি। ওই পর্বটা একটু হ্যাঁ, আমাদের জানান, এবং এরপর যে ছবিটা বাইরে গেল, বিদেশি বিভিন্ন উৎসবে গেল, পুরস্কৃত হলো, মানহাইমে পুরস্কৃত হলো, লোকার্নোতে, হ্যাঁ, পর্তুগালে, ওই পর্বটা বললে আমরা বলি শেষ করে আমরা পরবর্তী প্রসঙ্গগুলোতে যাবো আর কি। আপনি সুজিত বাড়ির মুক্তির আচ্ছা। পরবর্তী প্রসঙ্গটা আহ, বলেন। আচ্ছা, তো ওই না, আনোয়ার হোসেনের কথা একটু বলি তাহলে। সে আমার 2 বছর জুনিয়র ছিল আর্কিটেকচারে, সে তো আর্কিটেক্ট বেসিক্যালি, কিন্তু তার ছবি তোলার হাত খুব ভালো ছিল, আপনারা সবাই জানেন। মানে স্টিল ফটোগ্রাফি। আমি তাকে বললাম যে আনোয়ার, আমি তাকে আপনি করেই ডাকতাম, যদি আমার যে ক্লাস নিচে পড়লো, বয়সের কাছাকাছি ছিল। বললাম যে আপনি এক কাজ করুন, আমরা তো কোনো না কোনো সময় ছবি বানাবার কথা ভাবতেও পারি, তা আপনি ফটোগ্রাফিতে যেহেতু ভালো হাত আছে, আর্কিটেকচারটা পাশ করে আপনি যদি পারেন একটু পুনা ফিল্ম ইনস্টিটিউটে যে পড়াশোনা করে এলেন ক্যামেরার উপরে, কেমন হয়? তো দেখলাম যে তিনি লুফে নিলেন আইডিয়াটা, বলে হ্যাঁ ভালোই তো হয়। এবং তখনই ওই যে বাদল রহমান তো গিয়েছিলেন এ পড়াশোনা করতে স্কলারশিপে, আমি জানি যে স্কলারশিপ দেওয়া হয় বাংলাদেশকে। তো আনোয়ার সেটা অ্যাভেল করলেন এবং তিনি পড়াশোনা করতে চলে গেলেন। এবং গিয়ে তারপর ফিরে আসতে আসতে ততদিনে আমাদের ছবির চিন্তা ভাবনা করছি আমরা, এবং এসে কিন্তু প্রথম ছবি আমাদেরটাই ধরলেন তিনি। তো আহ সাইদুল্লাহ নাম টুটুলের সাথে আমার সেভাবে যোগাযোগ ছিল না, যিনি এডিট করেছিলেন আমার ছবি, যিনিও পুনাতেই পড়াশোনা করেছিলেন। এদের দুজনেরই কিন্তু হাতে খড়ি হয়েছে এই ছবিতে, যেমন আমাদের হয়েছে। অনেকেই আমাদের এই ছবিটি প্রথম অভিনয় করেছেন বা কলাকুশলী হিসেবে কাজ করেছেন, সেদিক থেকে আমি বলবো যে একদম নবাগতদের একটা সমাবেশ ঘটেছিল আর কি ছবিতে। এবং আমি তো এতটাই আনাড়ি ছিলাম, বিশ্বাস করবেন না, প্রথম যেদিন শুটিং করতে গেছি, সেই গ্রামের একটা সেটে আর কি, জয়গুন্দের বাড়ি যেটা ছিল আর কি, সেখানে ওই ক্যামেরা ট্যামেরা সব রেডি করা হয়েছে। তো আমি সাথে নিয়েছিলাম আমাদের প্রধান যে কি বলে সহকারী পরিচালক কাজল আরিফিন, যিনি পরবর্তীকালে নিজেও ছবি করেছেন। তিনি খুব মেধাবী ছিলেন। তো আগেও 2-1 ছবিতে তিনি প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন। তো আমাদেরকে কেউ কেউ ধারণা দিয়েছিলেন যে তাকে নিলে তার একটা ঝোঁক আছে এই ধরনের আহ, মানে শৈল্পিক ছবি তৈরির দিকে, আপনারা ভালো পাবেন, তার কাছে সহযোগিতা পাবেন, তাকে নিয়েছিলেন। তো সত্যি সেটা তিনি প্রমাণ করেছিলেন আর কি। পরে ওই যেটা বলছি কি, প্রথম দিন ক্যামেরা বসানো হলো, যারা অভিনয় টভিনয় করবেন সবকিছু রেডি। তো কাজল এসে আমাকে বললেন যে ওই ডিরেকশনটা আমি দিয়েছিলাম, মূলত নিয়মাধ্যায় একটু নেপথ্যেই থাকতেন, ওই জোগাড় যন্ত্র করা এগুলি পেছনে বেশি সময় দিতেন। তো কাজল বললেন যে শাকির ভাই আপনি বলুন ক্যামেরা বা অ্যাকশন ট্যাকশন। আমি তখন রিয়েলাইজ করলাম ক্যামেরা আগে বলে না অ্যাকশন আগে বলে আমি তখনও জানি না। আমি কাজলকে একটু আড়াল নিয়ে বললাম, কাজল কোনটা যেন আগে বলে, ক্যামেরা না অ্যাকশন? কাজল তো আমার কথা শুনে সে পেটে হাত দিয়ে হেসে মানে মাটিতে প্রায় গড়াগড়ি যায় আর কি। বেশ খানিকক্ষণ হেসে টেসে সে আমাকে বলল, আচ্ছা শাকির ভাই, আপনি যদি অ্যাকশন বলে ফেলেন আগে, ক্যামেরা চালু হয়নি, তাহলে কি ছবি উঠবে? আমি যে ভেবে দেখলাম তাই তো, তাহলে তো ছবি উঠবে না, তার মানে কি ক্যামেরা আগে বলতে হবে? আমি বললাম হ্যাঁ, বুঝে গেছি। মানে এতটা নভিস ছিলাম আর কি। তাহলে এসে তারপর ওই যথারীতি যা হয় আর কি, ক্যামেরা, তারপর অ্যাকশন, এই ছবি, মানে এত অল্প জেনে আমাদের যাত্রা শুরু হয়েছিল। কেবলমাত্র একটাই ভরসা ছিল, এবং আমি এখনো বিশ্বাস করি, এবং পরবর্তী সময় আমি যখন এই কোর্স পরিচালক হিসেবে কাজ করেছি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, তখন আমি যারা ছবি বানাতে চায় তাদেরকে আমি একটা কথা বলতাম যে দেখো, তোমার টেকনিক্যালিটিস সেগুলো কিন্তু পরে আসবে, ওগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখলে ভালো, যে নাও থাকে ক্ষতি নেই। তুমি পর্দায় তুমি কি দেখছো, কি দেখতে চাও, সেটা তোমার কাছে খুব পরিষ্কার থাকতে হবে। এবং তুমি সেটা যদি জানো, তাহলে তুমি হবে কি, ওই যে একজন ভাস্করকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তিনি খুব সুন্দর মূর্তি গড়েছিলেন পাথর কুঁদে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত সুন্দর মূর্তিটা কি করে বানালেন? তো তিনি বললেন যে এই মূর্তিটা তো পাথরের ভেতরেই ছিল, আমি এর অপ্রয়োজনীয় অংশ যেগুলো ছিল ওগুলো বাটালি দিয়ে ছেটে ছেটে বাদ দিয়েছি। তো ঘটনা তাই, আপনার কি দেখতে চান আপনি সিনেমাটা, সেটা যদি আপনার চোখের সামনে থাকে, তাহলে আপনি যারা কাজ করবেন আপনার সাথে টিমে, সবাইকে সেটা বুঝিয়ে বলতে পারবেন, ক্যামেরাকে বলতে পারবেন আপনি কি চান, এডিটরকে বলতে পারবেন আপনি কি, অভিনেতাকে বলতে পারবেন আপনি কি চান, তাই না?
এটুকুই আমাদের সম্বল ছিল আর কি। যাই হোক, আপনার যে প্রশ্ন, এইভাবে তো আমরা ছবি খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে, হয়তো অনেকে ইতিমধ্যে জানেন যে ছবিতে প্রথমেই আমাদের একটা খুব বড় বিপত্তি ঘটেছিল, নায়িকা বদল। আহ যাই হোক, আমি ওই ডিটেলে যেতে চাই না, আর যদি শুনতে চান কেউ তাহলে আমি না, বলতেও পারবো। এখন আসলে আমাদের সময় খুবই কম, আর অনেকজন আছেন এখানে, তারা আলোচনা সময় করেন। না, আপনি আচ্ছা ঠিক আছে। মুক্তি পর্বটাতে এবং তার যে বাইরে আচ্ছা যে পুরস্কার, ওই পর্বটা সম্পর্কে কিছু বলেন। এরপর আমরা আর দু একটা প্রশ্ন আলোচনা করে আচ্ছা মুক্ত ঠিক আছে। আলোচনায় চলে যাব। আচ্ছা আচ্ছা, মুক্তি পর্বটা ঢাকায় এটা মুক্তি দেওয়া যাচ্ছিল না, কারণ কেউ আগ্রহ দেখাচ্ছিলেন না এই ছবিতে। এখন আমরাও চাইছিলাম যে, তখন একটু চিন্তা ভাবনা এলো যে ছবি যেহেতু যে দু একজন আনঅফিসিয়ালি দেখেছে, তারা বলছে যে ছবিটা ভালোই হয়েছে, তাহলে কি একটা জাতীয় পুরস্কারের চিন্তা রাখা যায় কিনা মাথায়, একটু সাহস করছিলাম আর কি। তা যদি হয় তাহলে সিনেমা হলে মুক্তি দিতে হবে, এবং 79 সালে আমাদের ছবি রেডি হয়ে গেছে। এই সালে যদি মুক্তি না দিতে পারি তাহলে 79 সালটা আমরা মিস করবো, এরকম চিন্তা ভাবনা ছিল। সেই চিন্তা থেকেই ছবিটা শেষ পর্যন্ত 79 সালের একদম শেষে এসে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু ঢাকায় পারিনি, ওটা হয়েছিল নাটোরে সিনেমা হলে। যাই হোক, এদিকে 80 সালের দিকে এই ছবি বাইরে যায় বিভিন্ন, তখন কিন্তু না, ঢাকায় কি ঢাকায় আর মুক্তি পায়নি, মুক্তি দেওয়া হয়নি আর ঢাকায়? কিন্তু এই ছবি না, পরে হয়েছিল, আরো আচ্ছা, পরে হয়েছিল। ওকে। কিন্তু আমি যখনকার কথা বলছি বছরের মাঝামাঝি সময়, সেই ধরুন জুন জুলাই আগস্ট, সে সময় তখন পর্যন্ত হয়নি মুক্তি। আচ্ছা, তখন আমাদের যে চলচ্চিত্র সংসদ আন্দোলন করতাম, সেই সুবাদে আমাদের একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনি সুইজারল্যান্ডের একজন নাগরিক ছিলেন, তার নাম ছিল জ পিয়েরে ব্রসার, ফরাসি ভাষী। তো তিনি এসেছিলেন কলকাতায় সত্যজিৎ রায়ের সেই ক্যালকাটা ফিল্ম ইনস্টিটিউটে, ফিল্ম সোসাইটিতে। তো সেখান থেকে আমরা তাকে দাওয়াত করে নিয়ে ঢাকায় নিয়ে আসি, কারণ তিনি একই সময় ছিলেন সারা পৃথিবীর যত ফিল্ম সোসাইটি আছে সেগুলোর যে ফেডারেশন আছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস, ওটার জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি। তো খসরু এগুলি খোঁজ খবর রাখতো আর কি, মোহাম্মদ খসরু। সে তাকে দাওয়াত করে নিয়ে এসেছিল ঢাকায়। আমরা তখন দেখলাম যে এক কাজ করি, উনি যখন এসেছেনই আমাদের ছবিটাও রেডি, সিনেমা হলে বসে দেখাতে পারিনি, ওই এফডিসি তে একটা হলে আর কি, ডাবিং হল, ওখানে তাকে ছবিটা দেখিয়েছিলাম। ওই ছবিটা তিনি খুব পছন্দ করেছিলেন। উনি বলেছিলেন তখন যে কি শুনুন, সাবটাইটেল করা ছিল? আমি সাবটাইটেল করা হয়েছিল? না, সাবটাইটেল ছিল না, এবং তখন উনি আমাদের দেশে সাবটাইটেল হতো না। সাবটাইটেল ছাড়াই দেখেন তাহলে ওটা? ছাড়াই দেখেছিলেন, কিন্তু আমরা কাহিনীটা বলেছিলাম যে এই হচ্ছে আচ্ছা, কাহিনী। হুম, হুম। ওইটুকু দেখি উনি বলেছিলেন যে আমার মনে হচ্ছে ভালো একটা ছবি হয়েছে আপনাদের। তো আমি একই সাথে সুইজারল্যান্ডের লোকার্নোতে একটা চলচ্চিত্র উৎসব হয়, আমি সেটার পরিচালক, আমি চাই যে আপনারা এই ছবি ওখানে পাঠান। তো আমরা বললাম যে এটা ভালো সুযোগ, কিন্তু সাবটাইটেল তো হয়নি। তো বললাম যে সাবটাইটেল তো আমাদের দেশে করা যায় না, যদি ইন্ডিয়া থেকে করাতে হয় সেটার খরচের পয়সা আমাদের কাছে নেই, কি করে করব না করব। উনি বলেন যে নো ম্যাটার, আপনারা যদি আমার ওখানে পাঠিয়ে দেন, ডায়ালগ গুলো পাঠিয়ে দেবেন, আমি করে নেব, এতটা ভরসা দিলেন তিনি। তো তার আগে আমরা করলাম কি, আরেকটা সুযোগ পেয়ে গেলাম চেকোস্লোভাকিয়াতে কার্লোভি বাড়ি ফিল্ম ফেস্টিভ্যাল, ওখানে একটা দেখলাম যে একটা সুযোগ আছে পাঠানো। আমাদের বন্ধু থাকতেন ইঞ্জিনিয়ার, সে আবার ইয়েতে কি বলে জার্মানিতে থাকতেন আর কি। আমাদের ক্লাসমেট ব্যাচমেট ছিল, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল সে। যেহেতু জার্মানিতে থাকতো, তার সাথে আমি যোগাযোগ করলাম যে আমি যদি তোমার কাছে আমাদের ছবিটাকে পাঠিয়ে দিই, আর তখনকার দিনে বুঝতেই পারছেন যে একটা 35 মিলিমিটারের ছবি মানে হচ্ছে এক ট্রাঙ্ক ভর্তি রিল পাঠানো, যে তুমি কি তাহলে এই ছবিটাকে একটু ইয়েতে পাঠাতে পারবে, চেকোস্লোভাকিয়া পাঠাতে পারবে, তোমার জার্মানিতে যদি পাঠাই। তো সে সেই দায়িত্ব নিয়েছিল, সেখান থেকে সে জার্মানিতেও পাঠিয়েছিল, ওই জার্মানি থেকে ওই কপিটি এনে পরে অবশ্য লোকার্নোতে পাঠিয়েছিল। জার্মানিতে যখন কার্লোভি বাড়িতে যায়, সেখানে তখন ওই ডায়লগ দেখে তারা একটা প্যারালাল টেক্সট করে ওই মাইক্রোফোনে ওটা অ্যাড করে দিয়ে দর্শকদেরকে শুনিয়েছিল, সাবটাইটেল বলতে কিছু আসেনি। এটা ওদের একটা টেকনিক ছিল আর কি। এটাকে সাইমালটেনিয়াস ট্রান্সলেশন বলে আর কি, সাইমালটেনিয়াস ট্রান্সলেশন। হ্যাঁ, ওখানে একটা অনারেবল মেনশন পায় এই ছবিটা কার্লোভি বাড়িতে।
তো সেটাকে আমি ঠিক ওইভাবে পুরস্কার হিসেবে না ধরে আমি বলছি আর কি। এরপরে যখন লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে গেল, লোকার্নোতে আমাকে দাওয়াতও করা হলো, আমি যেন যাই। একজনকে দাওয়াত করা হয়েছিল, উনি আমার ভেবে বলেন যে আপনি যান। উনি তখন সংসারী মানুষ, ছেলে মেয়ে আছে। আর এর মধ্যে আবার হয়েছে কি, ওই যে সূর্যদেবের বাড়ি বইটি যিনি নিয়ে এসেছিলেন আমার বাসায়, আমার যে কাজিনের কথা আমি বললাম আর কি, ততদিনে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। তো তারপর গেলাম সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে গেছি লোকার্নোতে। ওখানে গিয়ে দেখলাম যে আমাদের ছবির সাবটাইটেল তো আমার হয়নি, কারণ যে প্রিন্টটা কার্লোর ভ্যালি থেকে জার্মানি হয়ে আবার ওখানে গেছে, সেটা পৌঁছতে একটু দেরি হয়েছিল। ততদিনে ওই যে ওদের যে রিভিউ কমিটি থাকে, সিলেকশন করে, তারা এটা যেহেতু সাবটাইটেল সহ দেখতে পারেনি, কাজেই ওটাকে কম্পিটিশন সেকশনে রাখিনি, ওটাকে দিয়েছি ইনফরমেশন সেকশনে। আমি একটু যে হতাশ হয়েছিলাম। পরে যা হোক, ওই জাঁ-পিয়েরে ব্রসার্ড যার কথা বললাম, চলচ্চিত্র উৎসবের পরিচালক যিনি, উনি আবার তার পরে ওটা আবার সাবটাইটেল করে ফেলেছিলেন, এবং সাবটাইটেল করেছিলেন ফরাসি ভাষা। তো যা হোক, ছবি যেহেতু দেখানো হলো, এমনিতে লোকার্নোর একটা বৈশিষ্ট্য হচ্ছে সামারে হয় উৎসবটা, বিরাট বড় একটা খোলা জায়গা আছে শহরের মাঝখানে, মানে বিরাট পর্দা টাঙিয়ে সেই ছবি দেখানো হয়, হাজার হাজার মানুষ সেই ছবি দেখে। এবং সাধারণত কম্পিটিশন সেকশনের ছবিগুলো ওখানে দেখানো হয়। তো আমাদের ছবি তার ওখানে দেখানো হয়নি, দেখানো হয়েছিল অন্য একটা শহরতলিতে একটা সিনেমা হলে, যেমন আমাদের ঢাকায় ধরুন মিরপুরের দিকে কোনো একটা সিনেমা হলে দেখালে যেরকম, এরকম আর কি ওখানে দেখানো হয়েছিল। তো যা হোক, প্রতিদিনই আবার যেসব ছবি দেখানো হতো, সে যে সেকশনে দেখানো হোক না কেন, সব ছবির পরিচালক বা কলা কুশলী যারা থাকতো ওখানে, তাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স হতো। টেলিভিশন চ্যানেলের লোকজন থাকতো। সেই আমি ৮০ সালে কথা বলছি, তখন হয়তো এই কালচার এতটা ছড়ায়নি, তারা বেশ এগিয়ে ছিল আর কি। তো আমারও পালা এলো সেদিন রাতে প্রেস মিট করার। তো আমি বসেছিলাম কিন্তু জাঁ-পিয়েরের পাশের পাশের চেয়ারটায় বসেছিলাম। তো একজন দেখলাম যে হঠাৎ করে একটা প্রশ্ন করলেন। তো প্রশ্নটা করার সময় বললেন যে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু আমি উৎসব পরিচালককে বললেন যে আমি ছবির পরিচালককে করবো না, আমি উৎসব পরিচালককে ছবিটা করবো, প্রশ্নটা করবো। কারণ সাধারণত ছবি পরিচালককে প্রশ্নটা করা হতো আর কি, কিন্তু দেখলাম যে একটু ব্যতিক্রমী, উনি উৎসব পরিচালককে প্রশ্নটা করলেন। তো উৎসব পরিচালক বলেন যে করুন, প্রশ্ন কি করতে চান। উনি বলেন যে আমি ছবিটা দেখেছি আজকে রাতে, অন্য একটা সিনেমা হল চলছিল, ছবিটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে এই ছবিটা অবশ্যই আপনাদের প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়ার মতো ছিল, কিন্তু আপনারা এটাকে কেন তথ্য বিভাগে দিলেন, আমি এটা একটু জানতে চাই। তো উনি বলার পরেই দেখলাম যে আরো অনেকেই বললেন যে হ্যাঁ, আমিও দেখেছি ছবিটা, আমি এই কথাটাই বলতাম, এটা আমারও প্রশ্ন এটা। তখন দেখলাম যে ওই প্রেসের লোকজন সবাই আমার দিকে তাকাচ্ছে, টেলিভিশনের ক্যামেরা আমার দিকে ফোকাস করছে। তো আমি তো আর জবাব দিচ্ছি না। উৎসব পরিচালকে বললেন যে আমারও তাই ধারণা, ছবিটা স্থান পাওয়ার মতোই প্রতিযোগিতা বিভাগে, কিন্তু এই ছবিটা আমরা একটু দেরিতে পেয়েছিলাম, যার জন্য সাবটাইটেলিং করতে তখন পারিনি, এবং প্রিভিউ কমিটি এটাকে দিতে পারেনি। এখন আমরা আশা করি যে পরে যদি কোনো উৎসব হয় কোথাও এই ইউরোপেই, তখন ওরা এই ছবিটা জায়গা করে নেবে সেই ছবি। এভাবে একটা সেদিন প্রেস কনফারেন্সটা হলো আর কি। এবং তারপরে দেখলাম যে আমাকে এসে কতজন যে বললেন যে এই ছবিটাকে আমরা পেতে পারি। তার মধ্যে ওই মানহাইম ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক ছিলেন, তিনি একজন ভদ্রমহিলা, তিনি আমার ছবি চাইলেন। পর্তুগালের একজন চাইলেন। তাই বললেন যে আমার কাছে তো একই কপি আছে, আপনাদের নিজেরাই যদি এমন করে নেন যে যারটা আগে হবে তিনি আগে দেখালেন, পরে যারটা হবে তিনি পরে দেখালেন, কপি তো একটাই আছে। তো সেভাবে দেখানো হলো। এবং মান্নান ফিল্ম ফেস্টিভ্যালে আমি অংশ নিলাম। আমি এক নাগাড়ে তখন মাস 6 ছিলাম। আমাকে অত পয়সা দেওয়া হয়নি তথ্য মন্ত্রণালয় থেকে, যাতায়াত আর সামান্য কয়েকদিনের জন্য হোটেল খরচ দেওয়া হয়েছিল। কিন্তু আমি অবশ্য তারপরে একটু নিজেই জায়গা করে নিয়েছিলাম, ওই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলে দেখি পয়সা দেয়।
তারপর লন্ডনে ছিলাম এক নাগাড়ে 3 মাস, বিবিসিতে চাকরি নিয়েছিলাম। ওই খবর টবর, খবর ঠিক না, খবরের সাথে যে অন্যান্য যেসব সাবজেক্ট নিয়ে আলোচনা হয় সেগুলো নিয়ে বলা টলা, ট্রান্সলেট করা, এগুলো করে আমি নিজের আস্বাদন করে 6 মাস ছিলাম ইউরোপে। এবং সেই সুবাদে আমি কয়েকটা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিকে ঢোকাতে পেরেছিলাম। তার মধ্যে মানহাইম একটা। মানহাইম হচ্ছে পরিচালকের প্রথম ছবির উৎসব। এটা মানে যারা এখানে ছবি পাঠায় তাদের এটা প্রথম ছবি হতে হবে। তো সেই উৎসবে ছবি গেল এবং আমি অবাক হয়ে গেলাম, ওখানে 3টে পুরস্কার পেয়ে গেল। তো ততদিনে আমার এক বন্ধু জুটে গেছেন, এক চলচ্চিত্র সাংবাদিক, তার বাড়ি সুইজারল্যান্ডে, জুরিক শহরে থাকতেন। উনি আমাকে খুব হেল্প করেছেন এসব ব্যাপারে, যে কোথায় ঘুরতে হবে আর কি। তো দেখলাম যে 3টে একটা মানে ইন্টারন্যাশনাল জুরি যেটা, তারা একটা পুরস্কার দিলেন। এটা অবশ্য ফার্স্ট প্রাইজ ছিল না, গোল্ডেন ডুকাট এটার নাম। আর আরো 2টো পুরস্কার পেলাম, সেগুলো একটা করে পুরস্কার, একটা ক্যাথলিক জুরি আর একটা হচ্ছে ইভাঞ্জেলিক্যাল জুরি, মানে প্রোটেস্ট্যান্ট আর কি, তারা দিলেন। মানবিক আবেদনের জন্য তারা একটা পুরস্কার দিয়ে থাকেন। এই 3টে পুরস্কার পেল মানহাইম থেকে। তারপরে কিছুদিন পরেই পর্তুগালের ফিগুয়েরা দ্য ফজ ফেস্টিভ্যাল, মানে ওই শহরে, ফজ শহরে এটা হয় আর কি, ওখানে এই একটা পুরস্কার পেল। ওটা খুব মানে দুঃসাহসী কাজের জন্য পুরস্কারটা দেওয়া হয়, এবং নাম, পুরস্কারের নামই হচ্ছে ডন কুইক্সোট অ্যাওয়ার্ড। ওই সেই গল্পের নায়ক ছিলেন না, খুব দুঃসাহসী মানুষ, ডন কুইক্সোট, তার নামে। ওরা বলে ডন কিহোতে। তো এইসব পুরস্কার টুরস্কার ঝুলি নিয়ে মাস 6 পরে আমি দেশে ফিরলাম আর কি। ততদিনে একটু ছবির পরিচিতি হয়ে গেছে, এবং তখন ঢাকায় ছবি মুক্তি দেওয়াটা একটু সহজও হয়েছে, এবং ডিস্ট্রিবিউটর পেয়ে গেলাম। এই ঢাকায় ছবি মুক্তি পেল আর কি। ঢাকায় কটা হলে মুক্তি পেয়েছিল, কতদিন চলেছিল, মানুষের সাড়া কেমন ছিল? মানুষের সাড়া খুব ছিল, কারণ ততদিন তো খবর টবর বেরিয়ে গেছে যে ছবি পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক ভাবে, তো বেশ হাউসফুলি যেত। এটা বলতে প্রথমে নাজ সিনেমা হল মুক্তি পেয়েছিল। নাজ সিনেমা হল তো একটু ছোটই ছিল, গুলিস্তানের পাশে। তারপরে তারপরে হ্যাঁ, তারপরে আরো 2-1 হলে পেয়েছিল, এখনো অতটা মনে নেই। পরে এই মফস্বলের কিছু। ঠিক আছে, আমরা জানতে পারলাম সেই পর্বটা, এবং আমি জাস্ট আপনার হয়ে বলে রাখি যে এরপরেই তো এটা ওই বছরই জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হবে, এবং অনেক বেশ গোটা 7 পুরস্কার বোধহয় পেয়েছিল, শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার পেয়েছিল আর কি। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে। আমরা খুব বিশদে জানতে পারলাম আপনার প্রথম ছবির এবং বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছবির গোড়ার গল্প এবং তার মুক্তির পরের গল্প। তো আমরা এই পর্বের এখানে ইতি টানবো। আমাদের এখানে কয়েকজন মানুষ যুক্ত হয়েছেন এই জুমে, আমরা এবার একটু তাদের কাছ থেকে তাদের কথা শুনি। এবং এখানে আপনার সম্ভবত আপনার সহপাঠী কিংবা 2-1 বছর এদিক সেদিক একজন স্থপতি রয়েছেন, বিধান বড়ুয়া, তিনি আছেন এখানে। বিধানদা আমার সিনিয়র ছিলেন, আমার সিনিয়র ভাই, আমি আমার খুব শ্রদ্ধেয় মানুষ। তিনি সাংঘাতিক রকম চলচ্চিত্র অনুরাগী মানুষ এবং চট্টগ্রামের চলচ্চিত্র আন্দোলনের একজন বেশ কাণ্ডারি বলা যায়। আমি তার বক্তব্য দিয়ে শুরু করতে চাই, বিধানদা যদি কিছু বলেন আর কি। বিধানদা, মাইক্রোফোনটা অন করে নেন একটু প্লিজ। আপনার মাইকটা অন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলেন, সংক্ষেপে বলবেন। সংক্ষেপে বলছি। ভালো ভালো বলেছেন যে সংক্ষেপে বলছি, কারণ আমার বেশি বলার কিছু নাই। সর্বপ্রথম শাকের ওয়েলকাম, আপনি করে বলুন, কারণ এটা পাবলিক স্টেটমেন্ট, তো আপনি করে বলুন। আচ্ছা, আপনাকে স্বাগতম চট্টগ্রাম শহরে। এক সময় আসবেন, ছবি দেখাবেন। ছবিটা মনে আজকাল এই ফরম্যাটে, ওটাকে কি কোনো মানে ডিজিটাল ফরম্যাট করা যায় না বোধহয়, না? না, করা হয়েছে তো সিডি আছে, বাজারে সিডিও আছে, ইউটিউবে আছে। তো ওটাই ইউটিউবে আছে, আর এমনি সিডি হিসেবে বাজারে আছে। ইউটিউবটা দেখালেই হয়, ডিভিডি যেটাকে বলে। হ্যাঁ, অথবা লিংকটা দিয়ে দিন। ডিভিডি, বাজারে ডিভিডি পাওয়া যায়। ওটা লেজার ভিশন নামে একটা কোম্পানি আছে, তারা ডিভিডি বের করেছেন বেশ কয়েক বছর আগে।
আর ইউটিউবে আপনি এই লিঙ্ক সূর্য দেবীর বাড়ি সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এই শাকির সাহেব যদি ভুল ধারণা না নেন যে আমি চট্টগ্রামের ভান্ডার, বুঝছেন, সেই জন্য বলে দিচ্ছি এখানে আরেকজন উস্তাদ আছেন, সেটা হচ্ছে শৈবাল চৌধুরী। কেমন? আমি তাকে ডাকবো। আচ্ছা। আচ্ছা, সেই সব কেমন। তারপর খোরশেদ আলম সাহেব, উনি শুধু ছবি না, ছবি বলতে পেইন্টিং, স্কালচার, সিনেমা, ফিল্ম, মিউজিক, বাঁশি, হোয়াট নট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমার প্রসঙ্গ বাদ থাকুক। হ্যাঁ, মানে, উনাকে একটা ধন্যবাদ। না, উনি একটা প্রোগ্রাম করেছিলেন, ওই ইয়ার এন্ডিং পার্টিতে ভালো প্রোগ্রাম হয়, সেখানে উনি চট্টগ্রাম হিল ট্রেকতে অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছেন যেগুলো জীবনেও দেখিনি, কোনোদিন ছবিতেও দেখিনি। কালিকা প্রসাদ যদি থাকতো সেই সবাই, তাহলে আলম খোরশেদকে অ্যারেস্ট করে নিয়ে যেত। কালিকা প্রসাদ ঠিক আছে। হ্যাঁ, আপনার আপনার শাকির ভাইয়ের প্রতি কোনো এমন একজনের নাম করলেন বিরান্দা, মনটা মুহূর্তে বিষণ্ণ হয়ে গেল। কালিকা প্রসাদের নাম শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল। তোমার পরিচয় হয়েছিল, ঠিক আছে, ভালো মানুষ ছিলেন। অনেক ধন্যবাদ বিধানদা আপনার এই শুভেচ্ছা বক্তব্যের জন্য। এখানে আরো একজন স্থপতি, তিনি জুমে ঢুকেননি কিন্তু ফেসবুক লাইভ দেখছেন, তাকেও হয়তো আপনি চিনবেন সাকির ভাই, জেরিনা হোসেন। জেরিনা হোসেন একজন স্থপতি, তিনি লাইভে মন্তব্য করেছেন আপনার সম্পর্কে, শাকির ভাই খুব খুব ভালো লাগছে এতদিন পর আপনাকে দেখে ও কথা শুনতে। তো আপনি যদি তার উদ্দেশ্যে কিছু বলতে চান। হ্যাঁ জেরিনা, মানে কি বলবো আর কি, এখন তো এই যে ঘরে বন্দি হয়ে থাকি, কত জনের কথা মনে পড়ে, সেই ছাত্র জীবনের কথা থেকে শুরু করে অনেকের কথাই মনে পড়ে। কার সাথে সেভাবে দেখা হয় না, কিন্তু এই যে একটু মাঝে মাঝে একটু ফোনে বা এইরকমের কোনো প্ল্যাটফর্মে যদি কারোর সাথে কথাবার্তা হয়, এত ভালো লাগে, আমার খুব ভালো লাগছে। তো আর আমি তো বলেছি যে এর আগে আমার কথার মধ্যে ছিল যে স্থাপত্য পড়াশোনা করতে যে বিধানটা নিজেও স্থপতি, যে আমার যে স্কুলিং ছবি বানানোর জন্য যেটা দরকার সেটা যে কিছুই হয়নি, কোনো সুযোগ পাইনি কোথাও ইনস্টিটিউটে পড়ার, তারপর এই স্থাপত্যটা পড়ার কারণে একটু সাহস করতে পেরেছিলাম। এই জন্যে স্থাপত্য বিভাগ এবং এর সাথে যারা জড়িত প্রত্যেকের কাছে আমি খুব ঋণী বোধ করি, সে আমার ছোট হোক বড় হোক সবার কাছে। অনেক ধন্যবাদ। এখানে আরো দুজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, একজন চট্টগ্রামের শৈবাল চৌধুরী, তিনি নিজেও চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সংগঠক। এছাড়া একজন বাংলাদেশি বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী আছেন। তো আমি ওদের কাছে পরে যাব, কিন্তু এর মধ্যে একটি প্রশ্ন এসছে লন্ডন থেকে, আমাদের এক শিল্পী বন্ধু, দৃশ্যশিল্পী চন্দন শফিকুল কবির, ও একটি প্রশ্ন করেছে, আমার মনে হয় এটি আমরা শুনতে পারি আপনার কাছে উত্তর, যে আর কোন ছবি কেন বানালেন না। এটা নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মনে এর প্রশ্ন কাজ করছে, আপনি যদি এটা সংক্ষেপে বলতে পারতেন, আর কোন ছবি কেন বানালেন না। এই প্রশ্নটা আমি বহুবার আমাকে মুখোমুখি হতে হয়েছে এই প্রশ্নের কাছে। এটা স্ট্যান্ডার্ড উত্তর আমার আছে। এটা হচ্ছে যে আমি বানাবার চেষ্টা করেছিলাম, যদিও আমি যখন ছোটবেলার কথা যদি বলি, আমার তেমন কোনো ইচ্ছে ছিল না যে আমি খুব ছবি বানাবো একটার পর একটা, তা নয়। একটা গল্প পড়ে ভালো লেগেছিল, আমার মনে ছিল যে এটাকে ছবি বানালে কেমন হয়, এটা জাস্ট কিউরিওসিটি। তো সেই জায়গা থেকে কিন্তু আমি পথের পাঁচালীর কথাও ভেবেছি বা সূর্য দুগুল বাড়ির কথাও ভেবেছি, কিন্তু এটা যে কন্টিনিউ করবো, আমি আরো ছবি বানাবোটা নেবো, এই সময় আমার চিন্তা ছিল না। আর মধ্যবিত্ত ঘরের মানুষের যা হয়, আমার একটা পেশা যেটা পড়াশোনা করেছি আমি, সেটা দিয়ে গাছাচ্ছাদন করবো, এটা খুব স্বাভাবিক। তো সেই জন্যে আমি ভাবতাম না ছবি আর্টে করা যায় কিনা। কিন্তু আমাদের জীবনে আমাদের যারা আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাক্ষী ছিলাম বা অংশগ্রহণ করেছিলাম, তাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা তো এটা। সেই ঘটনাটাকে অনেকেই ছবিতে আনার চেষ্টা করেছেন, অনেকে সফল হয়েছেন, অনেকে ততটা হননি, কিন্তু যার যার দেখার জগৎ এটা তো ভিন্ন ছিল। তা আমার তখন মুক্তিযুদ্ধ হিসেবে আমি নিজেও কাজ করেছিলাম, আমার মনে হতো যে আর কিছু না হোক, মুক্তিযুদ্ধের উপর একটা ছবি যদি বানানো যায় কেমন হয়। কারণ আমি যেসব ছবি তখন পর্যন্ত দেখেছি, ঠিক আমি যে জিনিসটা চাইছি সেরকম যেন নেই। আর আমাদের তো ধরুন এক সময়ে পাকিস্তান আমলেও কিন্তু এটা স্বীকার করতেই হবে, অনেক ভালো ভালো ছবি বাইরে থেকে আসতো, সেই হলিউডের ছবি বলুন বা সোভিয়েত ছবি বলুন
আমরা সোভিয়েত ইউনিয়নের যে বললাম সেই আইজেনস্টাইনের ছবি ব্যাটলশিপ পোটেনকিন থেকে শুরু করে এমনকি আমি সিনেমা হলে হ্যামলেট ছবিও দেখেছি সোভিয়েত নির্মিত। এমনকি হলিউডের যেসব ছবি আসতো সেগুলো কিন্তু খুব দেখার মতো ছিল। সেই টু উইমেন বা রোমান হলিডে এইসব চমৎকার সব ক্লাসিক ছবি। তো সেখান থেকে বলছি আর কি যে ওই যে মুক্তিযুদ্ধের উপর ছবি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে তো যেসব দেশ খুব এফেক্টেড হয়েছিল, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশ, সোভিয়েত ইউনিয়ন সহ, এসব দেশে অনেক ভালো ভালো ছবি হয়েছিল। তো এখনো অনেকের হয়তো আমাদের বয়সী যারা বা একটু অল্প বয়সী তাদের অনেকের মনে পড়বে হয়তো যে সেই প্লেনস আর ফ্লাইং সোভিয়েত ছবি, তারপর আরেকটা কি বলেছিল, আপনার আপনার মুক্তিযুদ্ধ নিয়ে একটা ছবি বানানোর ইচ্ছে এখনো বলবৎ রয়েছে? হ্যাঁ, আচ্ছা। না, ইচ্ছে হয়েছিল, আমি এটা আচ্ছা। চেষ্টা করেছিলাম। আচ্ছা। একজন লেখক যিনি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার সাথে মিলে আমি একটা গল্প দাঁড় করিয়ে একটা চিত্রনাট্য মোটামুটি দাঁড় করিয়েছিলাম। কিন্তু এবং একজনের সাক্ষাৎও ঘটিয়ে দিয়েছিলেন একজন আমাকে, যে যিনি ভালো ছবিতে মানে প্রযোজনা করতে চান ভালো ছবি। তো দুর্ভাগ্যবশত তিনি রাজি হয়েছিলেন, কিন্তু যখন চিত্রনাট্য তৈরি করে তার কাছে গেলাম আর কি, তিনি কেন যেন মুখ ঘুরে নিলেন আর অনীহা দেখালেন। তো আমি বুঝলাম যে পুরোটাই এটা পণ্ডশ্রম হয়ে গেছে, কারণ তখন আর কেউ আমাদের এটা ইয়ে করার মতো, প্রযোজনা করার মতো কেউ ছিলেন না। এই একটা ধাক্কা খেলাম। এবং এরপরে এমনকি সূর্যদীপের বাড়ি বানাতে যে একই ব্যাপার হয়েছে, যে প্রডিউসারের কাছে যখন গেছি যে কিছু পয়সা দিয়ে হেল্প করতে, এমনও একজন, নাম বলতে চাই না, তিনি এমনও বলেছেন যে আমার পয়সা দিয়ে আপনি সত্যজিৎ রায় হবেন, আমার কি লাভ। শুনে আমার খুব লজ্জাও লাগতো আর কি, যে কোথায় মহিরুহ সত্যজিৎ রায়। আর আমি তো একটু এটাই বলেছিলাম যে কেউ তো চাইলেই সত্যজিৎ রায় হতে পারে না, আমি সেই চেষ্টা করছিও না। যাই হোক, এইটাই হচ্ছে মূল প্রতিবন্ধকতা ছিল, আমাদের টাকা পয়সা পাইনি আর। বুঝতে পেরেছি। তো আমি এবার অনুরোধ করব শৈবাল চৌধুরী যদি সংক্ষেপে আপনার কোন একটা প্রতিক্রিয়া জানান বা অনুভূতি ব্যক্ত করেন। এরপর আমি মাসুদুর রহমান আছেন, তিনি একজন তরুণ চলচ্চিত্রকার, মাহমুদা চৌধুরী আছেন, তিনি যদি বলতে চান। এরপর আমি আপনাকে দিয়ে শেষ করে দেবো একটা সমাপনী বক্তব্য, আমরা 9টার মধ্যে শেষ করতে চাই আজকে অনুষ্ঠান। শৈবাল। ঠিক আছে। মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ, ধন্যবাদ খুরশেদ। সাগর ভাইকে ধন্যবাদ। সাগর ভাইয়ের সাথে কয়েকবার দেখা হয়েছিল আমার, কলকাতায়, ঢাকায়। কলকাতাতে ফিল্ম ফেস্টিভ্যালে দেখা হয়েছিল, ঢাকাতে আর্কাইভে, তারপরে যে আমরা সুবর্ণ জয়ন্তী পদক পেলাম তখনও দেখা হয়েছিল আপনার সাথে। আপনার মনে আছে কিনা জানি না। আমরা যেটা আমাদের এখন যেটা মনে হয়, হ্যাঁ আছি ভাইয়া। আপনি ভালো আছেন তো? হ্যালো, আপনি ভালো আছেন তো? আপনার বক্তব্য। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় আর কি, এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সেরা ছবি সূর্য দিগল বারে, এটা আমরা এক কথায় বলতে পারি এখনো। আর একজন পরিচালকের কথা যখন আসলো, একটা ছবি বানিয়ে কিংবদন্তি হয়ে থাকা, এটা মানে বিশ্বে যে একটা রেকর্ডও বটে। বাংলাতে আরেকজন পরিচালক আমরা জেনেছিলাম, বারিন সাহা, তিনি 13 নদীর পারে বলে একটা ছবি করেছিলেন। সেই ছবিটা তো কয়েকদিন চলেছিল, তাও অবশ্য হলে মেদিনীপুরে না কোথায়, এবং সেই ছবির দুর্ভাগ্যবশত কোনো প্রিন্টও এখন পাওয়া যায় না। কিন্তু আমাদের সৌভাগ্য যে সূর্য দিগল বাড়ির ডিভিডি পাওয়া যায় বাজারে এবং ইউটিউবে আছে। আর যেটা কিছুক্ষণ আগে যেটা বিধানদা বললেন ছবিটা দেখানোর কথা, আমরা চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র থেকে প্রতি বছর না হলেও প্রায় 2 বছর পর একবার ছবিটা আমরা দেখাই। এবং ছবিটা দেখানোর একটা প্রতিক্রিয়া নিয়ে আমি শাকের ভাইয়ের সাথে আলাপ করেছিলাম আর্কাইভে। সেটা হচ্ছে প্রতিবারই আমরা দেখি, আমরা থিয়েটার ইনস্টিটিউটে সেই ছোট হলটাতে দেখাই, এবং মজার ব্যাপার যেটা আমরা লক্ষ্য করি সেটা হাউসফুল থাকে, পুরো হলটা হাউসফুল থাকে। আর প্রতিবারই প্রচুর নবীন দর্শক এবং দর্শক উঠে দেখি, এই 20-22 বছর বা আরো কম বয়সী, এরা দেখি একটা জিনিস অবাক হয় যে 1979 সালে এই ছবি কি করে তৈরি হলো। এই ছবি, এইরকম ছবি তো এখন ওরা তো আর দেখেনি, মানে অবাক হয়ে যায় রীতিমতন। এবং বলে যে আপনি, আপনার সঙ্গে যদি শাকের ভাই দেখা হয় তাহলে আমাদের সালাম জানাবেন উনাকে।
এটাই আমার মনে হয় শাকের ভাইয়ের এবং আমাদের সকলেরই একটা বড় একটা অর্জনের ব্যাপার, যে প্রজন্ম থেকে প্রজন্ম এই ছবিটা এখনো আদরণীয় হয়ে আছে। আর আরেকটা রেকর্ড আছে বলে মনে হয় আমার, এখনো পর্যন্ত আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি পুরস্কার প্রাপ্ত ছবি, জাতীয় পুরস্কারও এবং বিদেশে 12টি বা এর বেশিও হবে, 12টি পুরস্কার পেয়েছিল বিভিন্ন দেশে। খুশরুভাই চলচ্চিত্র, জি এত পুরস্কার এতগুলি পাইনি। আচ্ছা 12টা। যাই হোক শৈবাল, আপনাকে অনেক ধন্যবাদ। না, আমার কাছে আচ্ছা 11টা না 12টা পুরস্কার পেয়েছে, লিস্ট আছে শাকের ভাই আমাদের কাছে একটা, 11টা না 12টা, তাই সেটা কি করে কেন বলি, তা আমি জানি না। আমরা লুকটু বলে একটা পত্রিকা বের করতাম, সূর্য দুগুল বাড়ি নিয়ে আমরা একটা সংখ্যা বের করেছিলাম 1982 সালে। আমরা চট্টগ্রামের ছবিটা দেখি 1981 শেষ দিকে, 80 শেষ দিকে, 80 জুলাইতে মনে হয় এটা রিলিজ হয় ঢাকায়। তারপর এটা 80 শেষ দিকে আমরা দেখি প্রথমে আলমাসে দেখানো হয়, আলমাসে বেশি দর্শক না হওয়াতে এটা দিনারে দেওয়া হয় আর কি। এবং ওখানে আমরা বেশ কয়েকবার দেখেছিলাম এবং দেখলাম যে ওখানে হাউসফুল হতো ছবিটা, দিনার যদিও ছোট হল, এবং মূলত দেখতাম রুচিশীল দর্শকেরা আসতেন। ঠিক আছে শৈবাল, অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম আর কি। আমি আর দুজনের দুটো বক্তব্য নিয়ে আমি শেষ করব। সাকির ভাইয়ের সমাপনী বক্তব্য শুনবো। মাহমুদা চৌধুরী এখানে আছেন, আপনি কি কিছু বলবেন? মাহমুদা চৌধুরী, মাহমুদা আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি একটু বলবো। হ্যাঁ, একটু সংক্ষেপে। হ্যাঁ বলুন। খুব সংক্ষেপে। আসলে সে আমার একটু, আমি খুব ঘনিষ্ঠ একজন, মানে ও আমার বলতে গেলে কৈশোরের বন্ধু। আমরা একসঙ্গে মানে অনেক ছবিতে ফিল্ম সোসাইটি আমাকে আনা তারই মানে কৃতিত্ব। যাই হোক, আমিও ফিল্ম নিয়ে করেছি, কিন্তু তার এই ছবিটা করার আগে আমার সঙ্গে তার একটা কথা হয়েছিল নিরাপদ তন্দ্রা নিয়ে। তখন নিরাপদ তন্দ্রা উপন্যাসটা মাহমুদুল হকের বেরিয়েছিল, কি বলে বিচিত্রাতে বেরিয়েছিল। তাকে আমি বইটা দিয়ে বলেছিলাম তুমি এটা চিত্রটা লিখো, আমরা ছবি করব, কিন্তু সে সেটা আর করেনি। যাই হোক, যখন সূর্য দিগুলো বাড়ি করলো আমি খুবই খুশি হয়েছিলাম। এত পুরস্কার, এত সুন্দর একটা ছবি আমরা পেয়েছি। কিন্তু আমার দুঃখ, তারপরে আর তাকে দিয়ে আর আমি কোনো কাজ করাতে পারিনি। একটা কাজও তাকে দিয়ে অনেক উৎসাহিত করেছি, এত অলস, আমি তাকে তার সামনে বলছি, এত অলস সে আর হাতে দিল না। হয়তো বা ভয় পেয়েছে, কারণ সূর্য দিগুলো বাড়ি করতে যে তাকে অনেক অনেক সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। সেই সমস্যার ভয়ে সে আর করে নতুন ছবিতে হাত দেয়। এইটা একটা কারণ। অনেক ধন্যবাদ। আমার ধারণা ছবি করতো, সে যদি ছবি করতো, বাংলাদেশের ছবির রেগুলার ছবি করতো, বাংলাদেশের সিনেমার এটা ধারাটা বদলে যেত, আমার ধারণা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তার মতো একজন প্রতিভাবান আপনার কথায় থেকে অনুপ্রাণিত হবেন, আশা করছি অনুপ্রাণিত হয়ে আরো। আচ্ছা একটু শেষ করতে চাই না, আমার আরেকটু পরে প্লিজ। হ্যালো, আমি অনুষ্ঠান শেষ করতে চাইছি এখন আর কি। না, একটু একটা লাইন বলি। ওই পুরস্কার পেয়েছিল বিদেশে 7টি, আর বাংলাদেশে 6টি, মোট 13টি পুরস্কার। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি শেষ মন্তব্যটা নেব। বাংলাদেশে বেশি পেয়েছিল, আরো বেশি না, কিন্তু আচ্ছা এগুলো নিয়ে বিদেশে তাহলে 14টা পুরস্কার পেয়েছেন আপনি। এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আচ্ছা, এখানে মাসুদুর রহমান আছে। মাসুদ, তুমি কি কিছু বলবে? ভাইয়া আমি কিছু বলবো না, জাস্ট এখন সময় যেহেতু নাই, শুধু আমি এতটুকুই একটা কথা সূত্র ধরবো শুধু এই মসিউদ্দিন শাকের স্যারের। সেটা হচ্ছে যে আমার কাছে এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে উনি যখন প্রথম চলচ্চিত্র বানানোর প্রথম দিনের শুটিং এ উনি জানতেন না যে আগে ক্যামেরা বলবেন নাকি আগে অ্যাকশন বলবেন। তার মানে হচ্ছে মানে ওই আমাদের এখানে এক ধরনের গোষ্ঠী আছে যারা সবসময় বুঝাইতে চায় যে মানে ফিল্ম বানাইতে হইলে আপনাকে এই ডিগ্রি অর্জন করে আসতে হবে বা এই এত কিছু জানা থাকা লাগবে। ইটস অল অ্যাবাউট সেন্স। হ্যাঁ, আপনি একটা ছবি দৃশ্যকে কিভাবে দেখছেন এবং কিভাবে দর্শককে দেখাতে যাচ্ছেন, সেই সেন্সটা তৈরি হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। তো শাকের ভাইয়ের কাছ থেকে এই ইনফরমেশনটার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ। আমরা শেষ করব অনুষ্ঠান। শাকির ভাইয়ের কাছ থেকে সমাপনী বক্তব্য শুনবো। সেখানে একটা প্রশ্ন এসছে, ওই যে আগে যে করেছিল চন্দন,
আর কেন কোন ছবি কেন বাংলাদেশে বলতে চাইছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির দীর্ঘ সময়কালে সরকারে থাকার কালেও এমন ছবির পৃষ্ঠপোষকতা না পাওয়াটাকে কিভাবে দেখেন, এই প্রশ্নটার সূত্র ধরে আপনি জবাবটা দিয়ে আপনি আজকের অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যটা পেশ করবেন এখন। শাকির ভাই। আচ্ছা, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কথাটা আমরা খুব আমাদের অনেকটা মুদ্রা দোষের মতোই বহুল উচ্চারিত একটি কথা আর কি। কিন্তু আমি যেটা বলতে চাই, আমি মুক্তিযুদ্ধের চেয়ে আরো বড় যদি চিন্তা করি আমাদের সমাজ সম্পর্কে, আমাদের সেভাবে কিন্তু মুক্তি ঘটেনি। একটা দেশের রাজনৈতিক স্বাধীনতা আর মানুষের মুক্তি ঘটা এর মধ্যে অনেক ফারাক রয়ে গেছে। এবং আমি এখনো মনে করি যে মানুষের মুক্তি অনেক দূরে। সেটা ঘটাতে হলে রাজনীতিতে সবচেয়ে বেশি জোর দিতে হবে, এবং রাজনীতি যেহেতু অর্থনীতির একটা সম্প্রসারণ, কাজে অর্থনৈতিক জায়গায় একটা বিরাট পরিবর্তন আনতে হবে। শোষণ মুক্তি যেটাকে বলে, সেটা যদি না ঘটে তাহলে কিছুই হবে না। এবং আমি মনে করি যে যে কোনো শিল্পকলা, চলচ্চিত্র তো অবশ্যই, যদি সেই শোষণ মুক্তিকে ত্বরান্বিত করার জন্য বা শোষণ মুক্তি সম্পর্কে সচেতনতা জাগানোর জন্য চেষ্টা না করে, তাহলে আমি সেটাকে ঠিক পূর্ণাঙ্গ কোনো শিল্পকলা হিসেবে মানতে রাজি নই। তো সেদিক থেকে মানে কি বলবো আর কি, যে উনি যেটা বলছেন যে যে স্বাধীনতা আমরা পেয়েছি এটা খুবই অনুকূলে ছিল আরো অনেক ছবি তৈরি করার, অতটা আমি সহজভাবে দেখি না। কারণ এখনো আপনি দেখবেন যে বাজারি ছবি বলতে যেটা বোঝায় আর কি, আমি কাউকে খাটো করার জন্য বলছি না, কারণ এছাড়া হয়তো অনেক উপায় নেই। যে অনেককেই ছবি বানাতে গেলে সেই সব মানুষের কাছে ধর্ণা দিতে হয় যাদের হাতে প্রচুর টাকা আছে। আমি এখানে একটু কথা মনে পড়ছে, আমি যে ছবি বানালাম না তার একটা বড় কারণ হলো আমার পারিবারিক জীবন একদম ভেস্তে যেতে বসছিল। যখন সকালবেলায় পাওনাদার এসে বসে থাকতো, আমি অফিসে যাবো তার আগে পাওনাদার এসে বলবে, কি ভাই ওই যে টাকাটা নিয়েছিলেন ছবি বানাবার সময় টাকাটা কি করলেন, আর কত ঘোরাবেন, এইসব প্রশ্ন আমার নিত্য শুনতে হতো। আমার স্ত্রী তখন একটা চাকরি করতেন, তাকেও এই তার ইনকাম থেকে মানে আমাদের অনেক কিছু বাদ দিয়ে বিসর্জন দিয়ে সেই টাকা পরিশোধ করতে হয়েছে। তো এই সপক্ষের শক্তি আসার পরে ততদিনে আমার আর ছবি বানাবার সেই ইয়ে নেই, শক্তিও ছিল না, ইচ্ছেও ছিল না। কারণ এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, এটা একান্তই ব্যক্তিগত। আমার অসুস্থতা গ্রাস করেছিল আমাকে। সেই যে ইউরোপে ছিলাম 6 মাস, তখন আমার যে লাইফস্টাইল ছিল, পরে দেখেছি ওটা রং লাইফস্টাইল ছিল। এই যে ফাস্ট ফুড খাওয়া, ম্যাকডোনাল্ডস এর সেই বার্গার ইত্যাদি খেতে মজা লাগে, দামেও সস্তা, সেই সব খাওয়া, কোক ফান্টা খাওয়া, এগুলো করে করে আমার শরীর এত খারাপ হয়েছিল যে আমার পরে একটু বিরাট অসুখ হয়ে যায়, যেটা কোলন বলে, যে বৃহদন্ত্র আর কি, বৃহদন্ত্রে এটা আলসার হয়ে যায়, যেটা যে কোনো সময় কোলন ক্যান্সার হতে পারত। এটা নিয়ে বহু বছর ভুগেছি। সেদিক থেকেও আমার আর কোনো শক্তি ছিল না যে আর ছবি তৈরি করব। অনেক ধন্যবাদ শাকির ভাই। তবে আমরা আনন্দিত যে আপনি এখনো চলচ্চিত্রের সঙ্গে, আপনি চলচ্চিত্রের সঙ্গে রয়েছেন এখনো নানাভাবে, মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন, তরুণ প্রজন্মকে আপনি আপনার অভিজ্ঞতার ভাগ দিচ্ছেন, সেটাও আমাদের জন্য অনেক। তো আমাদের সঙ্গে থাকবেন, চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। আজকে যারা এসছে তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী শনিবারের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি। আগামী শনিবার আমাদের বীক্ষণ পর্ব, আমরা বাংলাদেশের একটি প্রামাণ্য চিত্র দেখাবো সেদিন, এবং ছবিটা নিয়ে আলোচনা হবে, ছবি পরিচালক আসবে আর কি। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে ধন্যবাদ শাকির ভাইকে এই করোনাকালীন একটা প্রতিকূল অবস্থার মধ্যেও আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা এতে অংশ নিলেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।